কি অবস্থা সবার? সবাই একটু আজকে একটু সবাই ক্লাসে পার্টিসিপেট করতে পারবে। সবাই একটু সবার ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। যেহেতু আজকে অনেক ইম্পোর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। এবং তোমরা চাইলে তোমাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ারও করতে পারো ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। অনেকে সালাম দিচ্ছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, আজকে আমরা দুইটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে এমসিকিউ সলভ করব। একটা হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন, আর একটা হচ্ছে বর্জ্য এবং নিষ্কাশন। তাহলে আমরা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন। ক্লাসটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যখন এমসিকিউ শো করবে, তোমরা যারা এমসিকিউ আনসার জানবা সবাই একটু কমেন্ট করে জানাবা। এই ক্লাস কয়দিন হয় সপ্তাহে, এটা রুটিন দেওয়া হয় আমাদের পেজ থেকে। তোমরা একটু ফেসবুক পেজটা একটু ফলো করলে জানতে পারবা। ঠিক আছে তাহলে। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে তার গবেষণা পরিচালনা করেছিলেন? এইটার আনসার আমরা মোটামুটি সবাই জানি। তো এটা আনসার হচ্ছে মটরশুঁটি। এটার আনসার হচ্ছে মটরশুঁটি। এখন আমরা কি শুধু একটা এমসিকিউ পড়বো? না, আমরা এমসিকিউ আমরা অপশন টেস্ট করে পড়বো। অপশন টেস্ট মানে কি ভাইয়া? অপশন টেস্ট মানে হচ্ছে এখানে সি নম্বর হচ্ছে আনসার। এ বি ডি হলে কেমন হতো, বা কোশ্চেনটা কেমন হতো, বা কোশ্চেনটা কেমন হলে এ বি ডি আনসার হতো, বা মটরশুঁটি নিয়ে আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। যেমন ফার্স্ট কোশ্চেন জানলাম, মানে ফার্স্ট একটা ইনফরমেশন জানলাম, তিনি মটরশুঁটি গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। সেকেন্ড যে ইনফরমেশন জানবো সেটা হচ্ছে কত প্রকার মটরশুঁটি নিয়ে তিনি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছে, আনসার সি। সবাই একটু কমেন্ট করে জানাবা। তাহলে তিনি মটরশুঁটি, এই যে এক্সপেরিমেন্টটা, 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে কিন্তু উনি এক্সপেরিমেন্টটা করেন। ঠিক আছে, সেকেন্ড ইনফরমেশন। এছাড়া এক্সপেরিমেন্টটা দীর্ঘ 7 বছর কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেন। এছাড়া এখান থেকে আমরা চাইলে ভুট্টা গমের বৈজ্ঞানিক নামও জানতে পারি। এছাড়া ভুট্টা গমের ক্রোমোজোম সংখ্যা কত, এগুলো কিন্তু বোটানির দিকে চলে যাচ্ছে আমি। উদ্ভিদ বিজ্ঞানেরও এই অংশগুলো আছে। ওকে, নেক্সট আসলে দেখো তাহলে ব্যাখ্যা কি বলছে, যে মটরশুঁটি নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেন। এখন অনেক সময় অপশনে মটরশুঁটি না এসে মটরশুঁটি গাছের বৈজ্ঞানিক নাম আসতে পারে। যেমন ধান গম ভুট্টা ছিল, ধান গম ভুট্টা মটরশুঁটি না থেকে ধানের অরাজে স্যাটিভা আসতে পারে, হর্ডিয়াম বুলগারি থাকতে পারে। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম আসতে পারে। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম স্যাটিভাম। তার উদ্ভিদ নিয়ে তার বিখ্যাত গবেষণা করেছেন, এবং এর বৈশিষ্ট্যগুলো সহজেই পর্যবেক্ষণযোগ্য এবং এটি স্বতন্ত্র প্রক্রিয়া অনুসরণ করে। ওকে, এখান থেকে দেখো লাস্ট লাইনটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে এক্সপেরিমেন্ট করেন এবং এক্সপেরিমেন্ট আলটিমেটলি রেজাল্ট কি। এক্সপেরিমেন্ট থেকে উনি বংশগতি রিলেটেড দুটি সূত্র আবিষ্কার করেন। একটা হচ্ছে মোনোহাইব্রিড কর সূত্র, আর একটা হচ্ছে ডাইহাইব্রিড কর সূত্র। ইভা আক্তার বলেছো ক্লাস কখন শুরু হয়েছে? ক্লাস মাত্র শুরু হয়েছে, আমরা জাস্ট ফার্স্ট কোশ্চেনে আছি। তো বংশগতির দুইটা সূত্র রয়েছে, একটা মোনোহাইব্রিড কর সূত্র এবং একটা ডাইহাইব্রিড কর সূত্র। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, যে এত উদ্ভিদ থাকতে মটরশুঁটি কেন বেছে নিলেন? গ্রেগর জোহান মেন্ডেল এত উদ্ভিদ থাকতে মটরশুঁটি কেন বেছে নিলেন? তোমরা কি বলতে পারবা মটরশুঁটি কি কি ক্রাইটেরিয়ার জন্য মটরশুঁটি গাছটাই হচ্ছে উনি বেছে নিলেন এক্সপেরিমেন্টের জন্য? মটরশুঁটি গাছের কি কি স্পেশালিটি রয়েছে যার জন্য বংশগতি রিলেটেড যে এক্সপেরিমেন্টটাই তিনি মটরশুঁটি গাছটাই বেছে নিয়েছেন? আসমা বলেছ এক বর্ষজীবী, দীর্ঘজীবী না বিষয়টা।
আসমা বলে দীর্ঘজীবী আর একবর্ষজীবী একটু ডিফারেন্ট। একবর্ষজীবী মানে ওর বয়সকালটা সর্বোচ্চ 1 বছর হতে পারে। তো একবর্ষজীবী পড়ব আয়ুষ্কাল স্বল্প। ঠিক আছে, এর আয়ুষ্কাল স্বল্প। আয়ুষ্কাল স্বল্প। এছাড়া আমরা একটা বলতে পারি উভলিঙ্গ। উভলিঙ্গ, তোমরা এগুলো একটু নোট করে রাখবা। উভলিঙ্গ, ছোট ছোট কি পয়েন্ট গুলো জাস্ট মনে রাখবা। উভলিঙ্গ, উভলিঙ্গ কারণ হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদে কিন্তু স্বনিষেক ঘটে, সহজে পরাগায়ন ঘটানো সম্ভব। হ্যাঁ, ওইটাই বলছি, রিসা বলেছ। তো উভলিঙ্গে কিন্তু স্বনিষেক ঘটে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বহু প্রকরণ পাওয়া যায়। বহু প্রকরণ পাওয়া যায়। প্রকরণ বা হচ্ছে যে ভ্যারিয়েশনটা, মটরশুঁটি গাছে বহু প্রকরণ পাওয়া যায়। তাহলে কি কি জানলাম? মটরশুঁটি গাছটা বেছে নেওয়ার কারণ একবর্ষজীবী, আয়ুষ্কাল স্বল্প, উভলিঙ্গ এবং মটরশুঁটি গাছে বহু প্রকরণ উপস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি আমরা। এটা হচ্ছে মেন্ডেলের পৃথকীকরণের সূত্র অনুযায়ী বংশগতির বৈশিষ্ট্য কিভাবে কাজ করে। এখন তোমরা আমাকে এই কোশ্চেনটার আনসার দাও। মেন্ডেলের পৃথকীকরণ সূত্র, আমরা একটু আগে বললাম মেন্ডেলের দুটা সূত্র রয়েছে, বংশগতির প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। এখন পৃথকীকরণ সূত্রটা প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র? পৃথকীকরণ সূত্রটা প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র? প্রথম সূত্র কি ছিল এবং এটার আনসার কি হবে? মেন্ডেলের পৃথকীকরণ সূত্র অনুযায়ী বংশগতির বৈশিষ্ট্য কিভাবে কাজ করে? এটার আনসার হচ্ছে বি। দেখো, ফার্স্ট হচ্ছে পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। কারা বলছো? মারুফা, তাসলিমা দ্বিতীয় সূত্র বলেছো, আর রিসা বলেছো প্রথম সূত্র। হ্যাঁ, রিসা আনসার রাইট, প্রথম সূত্র হবে আনসার। প্রথম সূত্র, আরেকটা নাম পৃথকীকরণ সূত্র, আরেকটা নাম হচ্ছে মনোহাইব্রিডকর সূত্র। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে জননকোষ বিশুদ্ধতার সূত্র। এখন দেখো, পৃথকীকরণ সূত্র আমরা নাম থেকে বুঝতে পারছি এরা কি হবে, পৃথকভাবে প্রকাশিত হবে। তো অপশনে দেখো, অপশনে কি বলছে, যে বৈশিষ্ট্যগুলো এককভাবে এবং প্রজন্মে পৃথকভাবে প্রকাশিত হবে। তোমরা একটু প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটা পড়লে বুঝতে পারবা যে প্রথম সূত্র অপর নাম কেন পৃথকীকরণ সূত্র, দ্বিতীয় সূত্র অপর নাম কেন স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে বন্টনের সূত্র। সুমাইয়া আয়াত বলছো সেকেন্ড সূত্র, না এটা হচ্ছে প্রথম সূত্র হবে। প্রথম সূত্র একটা নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, তার মানে দেখো বৈশিষ্ট্যগুলো এককভাবে এবং প্রজন্মে পৃথকভাবে প্রকাশিত হয়। এটা ফার্স্ট সূত্র যদি পড়ো সেক্ষেত্রে বুঝতে পারবা। পৃথকীকরণ সূত্র বলছে যে প্রতিটা বৈশিষ্ট্য জেনেটিক উপাদান তার নিয়ন্ত্রিত হয়। জেনেটিক উপাদান অ্যালিল বলছে। অ্যালিল হচ্ছে জিন, দুইটা জিন হচ্ছে যুগল অবস্থায় থাকে, একটা আরেকটাকে অ্যালিল বলে। একটা ধরো এ একটা জিন, বি একটা জিন, এরা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো এ বি কে বলবে অ্যালিল, বি এ কে বলবে অ্যালিল। কথা বুঝছো কিনা? এ বি কে অ্যালিল বলবে, বি এ কে অ্যালিল বলবে, এটা অ্যালিল বলছে। এবং এগুলো পরবর্তীতে প্রজন্মে পৃথকভাবে বণ্টিত হয় এবং প্রতিটি বৈশিষ্ট্য এককভাবে স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। যেহেতু এককভাবে তৈরি হচ্ছে, এই জন্য এই কথাটা চলে আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি নামে পরিচিত? আমি একটু আগে বলছি, যারা একটু খেয়াল করে কথাগুলো শুনছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলো এটার আনসার কি হবে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম কি হবে? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অপর নাম কি হবে? আমাদের অপশন কি কি আছে? সংশ্লেষণ সূত্র, ক্রমাগত বন্টনের সূত্র, পৃথকীকরণ সূত্র এবং স্বতন্ত্র বন্টনের সূত্র। আনসার কি হবে এটার? সাদিয়া সুলতানা আনসার এ। ওকে, মিম বলেছো পৃথকীকরণ। হাবিবা সুলতানা, রুহেনা বলেছো আনসার সি। ওকে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন আনসার পাওয়া যাচ্ছে, এ এবং সি বেশি। তাসলিমা বলেছো এ, লুৎফা আনসার সি। ওকে, মারুফা আনসার এ। ওকে, আচ্ছা আমরা এখন যাই। দেখো, যারা পৃথকীকরণ বলছো, আমি একটু আগে কি বললাম যে প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র, তাহলে এটা কি হওয়ার কোনো চান্স আছে? প্রথম সূত্র অপর নামিত পৃথকীকরণ সূত্র।
এখন দ্বিতীয় সূত্রটা তোমরা পড়লে বুঝতে পারবা। দ্বিতীয় সূত্রকে ডাইহাইব্রিড সূত্র বলা হয় এবং এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যখন আমরা ক্রস করব বা ক্রস ঘটানো হয় সেক্ষেত্রে কিন্তু F2 জেনারেশনে বা সেকেন্ড জেনারেশনে জনকোষ সৃষ্টির সময় এরা স্বাধীনভাবে মিলিত হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করে। তো এটার আনসার হচ্ছে স্বাধীনভাবে বন্টনের সূত্র বা হচ্ছে স্বতন্ত্র বন্টনের সূত্র। স্বাধীনভাবে বন্টনের সূত্র বা স্বতন্ত্র বন্টনের সূত্র। দেখো একটু খেয়াল করো, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র ফার্স্ট অফ অল, এবং স্বতন্ত্র বন্টনের সূত্র নামে পরিচিত। কেন এই জন্য এটা বলছে যে এই যে বৈশিষ্ট্যগুলো এরা পরবর্তী জেনারেশন বা F2 জেনারেশন, পরবর্তী জেনারেশন মানে F2 জেনারেশনের কথা বলছে, পরবর্তী প্রজন্মে এরা স্বাধীনভাবে বন্টিত হয়। দ্বিতীয় সূত্রে দুইটা নাম মনে রাখবা, তিনটা নাম মনে রাখবা। একটা হচ্ছে ডাইহাইব্রিড সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে বন্টনের সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্র এবং স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে বন্টনের সূত্র। স্বাধীনভাবে, তোমরা বইয়ে দেখবে এগুলো অপর নাম দেয়া আছে। মানে এই সূত্রগুলা এখন কোশ্চেন হচ্ছে ভাই এগুলা মনে রাখবো কিভাবে? হ্যাঁ, সবাই একটু ফ্রেন্ডের মেনশন দিয়ে দাও। এই সূত্রগুলা মনে রাখবো কিভাবে? এই সূত্রগুলা তুমি যখন সূত্রটা ভালোভাবে ব্রিফ করবা দেখবা লাস্টের দিকে যে লাইনটা, ওই লাইনটা একটু ইম্পর্টেন্ট, ওই লাইনতে ইম্পর্টেন্স অনুযায়ী কিন্তু নামগুলো আসছে। ঠিক আছে, এগুলো আলাদাভাবে মনে রাখার কোনো যৌক্তিকতা নাই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রক্তক্ষরণের রোগ হিমোফিলিয়ার জন্য দায়ী কোন ধরনের জিন? রক্তক্ষরণের রোগ হিমোফিলিয়ার জন্য দায়ী কোন ধরনের জিন? প্রথমে হিমোফিলিয়া সম্পর্কে একটু বলি। হিমোফিলিয়া এমন একটা রোগ, নর্মালি আমাদের রক্ত তঞ্চনকাল কত বলো তো? রক্ত তঞ্চনকাল আমাদের মানব দেহে রক্ত তঞ্চনকাল কত? মানব দেহে রক্ত তঞ্চনকাল কত? হ্যাঁ, ডিপ্লোমাদের ক্লাস পাওয়া যাবে। আমি ট্রাই করব ডিপ্লোমা মিডওয়াইফারি যারা আসছো তোমাদের জন্য ক্লাসটা নেয়ার, মানে সুপারফিশিয়ালি বলে যাবো, ইনশাল্লাহ সমস্যা নেই, সবাই ক্লাস করতে পারবা। ইসমাইল বলেছো 3 থেকে 8, আসমা বলেছো 3 থেকে 4 মিনিট। সবাই একটু কমেন্ট করো। মশিউর রহমান 1 থেকে 4 মিনিট। মশিউর রহমানকে সম্ভবত আমি চিনতেছি, লাস্ট ক্লাসে মেবি ছিলা। তামান্না ইসলাম 3 থেকে 4 মিনিট। ওকে, আমি একটু বলি, রক্তক্ষরণকাল এবং রক্ততঞ্চনকালের ডিফারেন্স হচ্ছে রক্তক্ষরণকাল যে ব্লিডিং হয়, ধরো কোনো স্থানে কেটে গেছে, সেটা হচ্ছে রক্তক্ষরণকাল। এবং রক্ততঞ্চনকাল হচ্ছে ওই মানে নর্মালি সুস্থ মানুষের দিয়ে কি হয়, রক্ত কিন্তু একটা টাইম পর কিন্তু রক্তটা বন্ধ হয়ে যায়, রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়, রক্ত পড়াটা কিন্তু বন্ধ হয়ে যায়, এটাকে আমরা রক্ততঞ্চনকাল বলছি। তো রক্তক্ষরণকাল আমরা মনে রাখবো 1 থেকে 4 মিনিট। এটা হচ্ছে রক্তক্ষরণকাল, এটা হচ্ছে ক্ষরণকাল, এটা হচ্ছে রক্তক্ষরণকাল। এবং রক্ততঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। যারা যারা 3 থেকে 8 মিনিট কমেন্ট করেছো তাদের আনসার রাইট, রক্ততঞ্চনকাল। এখন হিমোফিলিয়া আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে যেটা হবে, হিমোফিলিয়া আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, মশিউর রহমান জি ভাইয়া বলছো, বাট কালকে আমি আনসারটা বলে দিছি তারপরও ভুল করছো, তুমি রক্তক্ষরণকালের কথা বলছো, যাই হোক। আচ্ছা, এখন হিমোফিলিয়া আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রক্ততঞ্চনকাল নর্মালি 3 থেকে 8 মিনিট, মানে 3 থেকে 8 মিনিটের মাঝে রক্ত পড়াটা বন্ধ হয়ে থাকে। বাট এদের ক্ষেত্রে কিন্তু মানে বন্ধ কিন্তু হবে না, নর্মাল এই টাইম পিরিয়ডে রক্ত ক্ষরণ হওয়াটা চলতেই থাকবে। তো এটার আনসার হচ্ছে এক্স সংযুক্ত আবরণ। এক্স সংযুক্ত আবরণ এর অন্যতম একটা কারণ হচ্ছে হিমোফিলিয়া কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হিমোফিলিয়া একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তোমরা এটা একটু বইয়ে দেখবো, অনেকগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের নাম লেখা আছে, তোমরা সবগুলো ইনভ্যারিয়েবলি পড়বা, কারণ কোশ্চেন আসতে পারে নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, এভাবে কোশ্চেন আসতে পারে। একজন বলেছো যে ভাইয়া 4 থেকে 5 মিনিট দেওয়া, এটা আসলে রেঞ্জে, এই জন্য রেঞ্জে বলা হয়ে থাকে। দেখো 3 থেকে 5 মিনিট মানে 4 থেকে 5 কিন্তু এর মাঝে আছে,
এটা রেঞ্জে দেওয়া থাকে, এই জন্য এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এখানে কি বলছে, হিমোফিলিয়া একটা এক্স সংযুক্ত রোগ, যেটা একটু আগে বললাম, এবং এখানে এক্স ক্রোমোজোমে একটা অনুপস্থিত বা ত্রুটিপূর্ণ জিনের কারণে রক্তের সঞ্চালনকারী প্রক্রিয়া ঠিকমতো কাজ করে না, ফলে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণটা এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে, মানে রক্তক্ষরণ আমরা নর্মালি একটা টাইমে কিন্তু বন্ধ হয়ে যায়, বাট এটা চলতে থাকবে। আর এখানে আমরা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে এক্স লিঙ্কড। এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউট্যান্ট জিনের কারণে এটা হয়ে থাকে। এক্স ক্রোমোজোমের, তোমরা বইয়ে দেখবে এটা বোল্ড লাইন করে দেওয়া আছে, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, সবাই নোট করতেছে তো? মিউট্যান্ট জিন, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন কিন্তু হিমোফিলিয়ার জন্য দায়ী। এটা হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বংশগত প্রবাহ কি নির্দেশ করে? বংশগত প্রবাহ কি নির্দেশ করে? আমরা বলি না যে ছেলেটা তার বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, আমরা কিন্তু এটা বলে থাকি যে ছেলেটা তার বাবার মতো হয়েছে, মায়ের মতো হয়েছে। তার মানে কি, এখানে যে জিন, বংশে যে জিন কিন্তু একটা বংশ থেকে আরেকটা বংশে কি হয়, স্থানান্তর হয়, তাই না? জিন একটা বংশ থেকে আরেকটা বংশে স্থানান্তর হয়। তার মানে আমাদের অপশনে এ তে কি আছে, জিনের এক স্থানে স্থির থাকে। স্থির এটা তো কখনো হবে না, কারণ জিন তো এখানে স্থির থাকতে পারে, মানে স্থির যেহেতু ট্রান্সমিট হচ্ছে, জিন যেহেতু স্থানান্তরিত হচ্ছে, তার মানে স্থির থাকবে না। জিনের ক্রমাগত মিউটেশন, সবসময় মিউটেশন হবে এটা আসলে ভাবাটা বোকামি, কারণ মিউটেশন একটা সার্টেন টাইমে হয় এবং মিউটেশনের জন্য কারণ আছে। এবং দেখো প্রজন্ম থেকে প্রজন্মে জিনের ধ্রুবক উত্তরাধিকার, এটা হবে না, কারণ এটা হচ্ছে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। আনসার হচ্ছে বি হবে। দেখো এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় জিনের স্থানান্তর, ওই যেটা বললাম যে ছেলেটা তার বাবার বৈশিষ্ট্য পেয়েছে বা ওর বাবা এই কাজটা করতো, তাই না? তো এটা কিন্তু এর জন্য দায়ী মেনলি জিন যেহেতু এক বংশ থেকে এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় স্থানান্তরিত হচ্ছে, এজন্য এই কথাগুলো বলা হয়। ওকে, বংশগত প্রবাহ কি বলছে, যে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় জিন স্থানান্তরিত হয়, এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় জিন স্থানান্তরিত হয় এবং নতুন বৈশিষ্ট্য তৈরিতে ভূমিকা পালন করে। এবং এখানে হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশনটা তাই। এখানে জেনেটিক, অনেকেই কমেন্ট করেছে, আনসার বি, ভেরি গুড। যেটা বলছিলাম সবাই একটু কমেন্ট করবা আমার আনসার বলার আগে। প্রাকৃতিক নির্বাচনের মূলনীতি কি? এটার আনসার কি হবে? প্রাকৃতিক নির্বাচনের মূলনীতি কি? প্রাকৃতিক নির্বাচনের মূলনীতি কি? সবাই একটু নাম্বার মেনশন করবা, কারণ দেখা যাবে অনেকে 5-এর আনসার এখনো করতেছো, বাট আমি আসলে 6 ধরে নিচ্ছি, এরকম হতে পারে। একজন কমেন্ট করেছো জিন মানে কি ভাইয়া? জিন হচ্ছে ডিএনএ একটা অংশ, জিন হচ্ছে ডিএনএ একটা অংশ, যেটা হচ্ছে তোমার বৈশিষ্ট্যের জন্য দায়ী। যেমন আমাদের যে নর্মাল মানব দেহ বলো, উদ্ভিদ মানে কি প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলা হচ্ছে স্থানান্তরিত হয়, বৈশিষ্ট্যের জন্য দায়ী। ওকে, তাহলে আমরা দেখি আনসারটা নিতে পারি কিনা। তোমরা অনেকে বলছো যে আনসার বি হতে পারে। দেখো এখানে কি বলছে, যে প্রাকৃতিক নির্বাচনের মূলনীতি। এখন প্রাকৃতিক নির্বাচন মানে কি? তো ডাইনোসরের কথা চিন্তা করো, ডাইনোসর কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারায় ও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, রাইট? ডাইনোসর কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না পারার কারণে ও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তার মানে কি, তোমার পরিবেশে টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে? স্ট্রাগল করতে হবে। পরিবেশে টিকে থাকতে হলে তোমাকে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করে চলতে হবে। এবং সংগ্রাম করে চলার জন্য, যেমন দেখো জিরাফের যে গলা তার আদি বংশে খাটো ছিল, বাট ও মানে উঁচু উদ্ভিদগুলো খাবার খাওয়ার জন্য, উঁচু উদ্ভিদের যে পাতা রয়েছে সে পাতা খাওয়ার জন্য কিন্তু মানে সে ধীরে ধীরে কিন্তু মানে প্রজন্ম টু প্রজন্ম ইয়া হয়েছে, ওর মানে গলাটা লম্বা হয়ে গেছে। এটা কিন্তু অন্যতম একটা কারণ এই প্রাকৃতিক নির্বাচনে, মানে তোমার আলটিমেটলি পরিবেশে টিকে থাকার জন্য যে স্ট্রাগলটা। এখন এখানে কি বলছে, উপযোগী বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলো টিকে থাকে। উপযোগী বৈশিষ্ট্য সম্পন্ন তার মানে ডাইনোসর কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে পারে না, এই জন্য কিন্তু ডাইনোসর কিন্তু আজ বিলুপ্ত।
তো এরা কি হয় এবং এখানে প্রজনন হয় এবং প্রজনন করতেছে মানে কি ওদের কিন্তু আলটিমেটলি নেক্সট জেনারেশন আসবে, প্রজননের মাধ্যমে নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন আসবে। আচ্ছা এখানে কি বলছে, অপশন এ কি বলছে, সকল প্রকার বৈশিষ্ট্য পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে সংরক্ষিত হয়। এটা আসলে আনসারটা ভুল হবে, কারণ পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে সবাই কিন্তু টিকে থাকতে পারবে না। জেনেটিক মিউটেশন টিকে থাকা একমাত্র কারণ, মিউটেশন সবসময় ভালো হবে এটা বলা যায় না, এজন্য প্রাকৃতিক নির্বাচন। এখন তোমরা আমাকে এটা বলো, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। শেষে অনেকে আনসার সি বলেছো। ভুল হোক বা সঠিক হোক আমরা আনসার দেওয়ার ট্রাই করব, কারণ হচ্ছে তোমার যখন এই কোশ্চেনটা যদি মানে মানে সৌভাগ্যবশত পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে আমাদের মাথায় ক্যাচ করবে, আচ্ছা আমি তো এরকম অমুক ভাইয়ের ক্লাসে তো ভুল আনসার দিয়েছিলাম কিন্তু এটার আনসার তো এরকম হতো বা এরকম ছিল। অ্যারিস্টটল, ডারউইন, কার্লোস লিনিয়াস, তিনটা মানে তিনজন করছে নাকি? ডারউইন। ওকে, তোমরা আমাকে এটা বলো তো, বিবর্তন তত্ত্বের জনককে, বিবর্তন তত্ত্বের জনককে? দুটা কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে, এই দুটা কোশ্চেন আমাদের প্যাচ লাগে, সেটা হচ্ছে বিবর্তন বললে আমরা অনেকে ডারউইন বলে থাকি। তো ডারউইন যে মতবাদটা দিয়েছেন সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ডারউইন যে মতবাদটা দিয়েছেন সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন মতবাদ। এবং বিবর্তন তত্ত্বের যে জনক সেটা হচ্ছে এমপেডোক্লিস। বিবর্তন তত্ত্বের জনক হচ্ছে ভাইয়া এমপেডোক্লিস। তো আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বিবর্তন তত্ত্বের জনকে হচ্ছে ডারউইন আনসার দেই, যেমনটা আমরা অনেকে দিচ্ছি। সমস্যা নাই, ক্লাস করবা। একজন বলেছো বিএসসি এর জন্য এক বালতি সমবেদনা, টানা 3টা ক্লাস করতে থাকেন। ক্লাস করবা, ক্লাস করে একটা ন্যাপ নিবা, তারপর আবার নিজের পড়া পড়বা। তাহলে দেখো ক্লাস করার ইম্পর্টেন্স আমি একটু বলি, সেটা হচ্ছে তুমি যদি ক্লাস থেকে শিখতে পারো তাহলে কিন্তু লস নাই, তোমার টাইমটা ওয়েস্ট হচ্ছে না। অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, হয়তো তোমার নামটা মানে আইডিতে হচ্ছে এই নামটাই ছিল, যাই হোক এজন্য এই নাম শো করছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, মিউটেশনের বৈশিষ্ট্য। মিউটেশন মানে কি তুমি বলতে পারবা? মিউটেশন মানে কি? মিউটেশন জিনিসটা কি? মিউটেশন না জানলে তো আনসার পারবা না, তাই না? মিউটেশন, মিউটেশন কি ভালো না ক্ষতিকর, নাকি মিউটেশন সবসময় প্রাকৃতিক নির্বাচনের ফলে ঘটে, মিউটেশন শুধুমাত্র বংশগত উপাদান পরিবর্তন করে? মিউটেশনটাকে আমরা মানে কোনটাকে আমরা মিউটেশন বলি? হ্যাঁ ক্লাসে পিডিএফ পাওয়া যাবে, ক্লাসের পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। সুমাইয়া বলেছো হঠাৎ পরিবর্তন। আচ্ছা অনেক আনসার দিয়ে দিচ্ছ। আচ্ছা মিউটেশন হচ্ছে হঠাৎ পরিবর্তন, হঠাৎ ঠিক না, এটা আসলে গ্রাজুয়ালিও হতে পারে, ধীরে ধীরে হতে পারে। বাট মিউটেশন আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিউটেশন হচ্ছে স্থায়ী পরিবর্তন। মিউটেশন হচ্ছে স্থায়ী পরিবর্তন। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া স্থায়ী পরিবর্তন কার? এটা হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পরিবর্তন।
বা জিনের স্থায়ী পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমোজোম বা জিনের স্থায়ী পরিবর্তনকে আমরা মিউটেশন বলবো। এখন মিউটেশন উপকারী হতে পারে, ক্ষতিকর হতে পারে, অথবা নিরপেক্ষ হতে পারে। আনসার হচ্ছে সি। আনসার হচ্ছে ভাই সি। কারণ হচ্ছে মিউটেশন মিউটেশন হচ্ছে অনেকটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো। যেমন জিরাফের হচ্ছে লম্বা, মানে আমি জাস্ট প্রাণীদের এক্সাম্পল দিচ্ছি, বাট এটা আসলে ওইরকম না। মিউটেশন ধরো যে মানুষের ক্যান্সার হয়, ক্যান্সার হয় কিন্তু ক্যান্সার কোষ, ক্যান্সারের সেল আছে, সেলের মিউটেশন, সেলের জিন ওখানে মিউটেশনের জন্য কিন্তু ক্যান্সার হচ্ছে। তো ক্যান্সার ভালো না খারাপ? অবশ্যই ক্ষতিকর আমাদের জন্য। আবার মিউটেশন কিন্তু উপকারীও। ধরো ওই ক্রোমোজোমের প্যাটার্নটা হচ্ছে ইফেক্টিভ না, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আমরা অনেক কোডন জানি, যেমন ইউএএ, ইউএজি, তাই না? একটা কোডন আমরা জানলাম ইউএএ। এখন আমাদের এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা ওর জন্য ইফেক্টিভ না, আমাদের লাগবে ইউএজি। আমরা কি করব, ছোট্ট করে জাস্ট সেখানে একটা পরিবর্তন নিয়ে আসবো, কিন্তু কিন্তু এটা স্থায়ী পরিবর্তন, এটা কিন্তু স্থায়ী পরিবর্তন। এই যে পরিবর্তনটাকে বলছি সেটা হচ্ছে আমাদের মিউটেশন। এখন উপকারী কেন বললাম? উপকারী কেন? কারণ হচ্ছে যেহেতু ইউএএ দিয়ে ওই কাজটা হচ্ছিল না, বাট ইউএজি কাজটা হবে, কাজটা হচ্ছে হবে বা কাজটা ইফেক্টিভিটি বাড়বে, এই জন্য আমরা মিউটেশনটাকে উপকারী বলছি। এই জন্য আমরা মিউটেশনটাকে উপকারী বলছি। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস, 7টা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, উল্লেখযোগ্য পরিবর্তন, আইমান হাসান। হ্যাঁ, তোমার আনসার রাইট। তাহলে দেখো মিউটেশন কি হতে পারে, উপকারী, ক্ষতিকর বা নিরপেক্ষ হতে পারে। কিভাবে এটা আমরা জানলাম। তাহলে মিউটেশন হচ্ছে জিনের পরিবর্তন, জিনের পরিবর্তন, স্থায়ী পরিবর্তন, স্থায়ী পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে। মিউটেশন উপকারী হতে পারে জীবের টিকে থাকার জন্য, যেটা একটু আগে বললাম আমি, জীবের টিকে থাকার জন্য নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা। কিছু ক্ষতিকর হতে পারে ক্যান্সার সেল, আবার নিরপেক্ষ হতে পারে, প্রশম হতে পারে, মানে ভালো না খারাপও না। নেক্সট কোশ্চেন দেখো, আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য কি? আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য কি? আর্কিওপটেরিক্স জিনিসটা কি? আর্কিওপটেরিক্স কি এটা? আর্কিওপটেরিক্স এমন একটা শ্রেণী, এই শ্রেণীতে হচ্ছে আমরা পাখি এবং সরীসৃপ দুইটার বৈশিষ্ট্যই পাবো, মানে দুইটার কম্বিনেশন, পাখি এবং সরীসৃপ দুইটার বৈশিষ্ট্য। এই ক্লাসের পিডিএফ কি পাওয়া যাবে? আচ্ছা, ফ্রি ক্লাসের পিডিএফ আমি যতদূর জানি আমাদের যে গ্রুপগুলো রয়েছে হয়তো সেখানে দেওয়া হবে, বাট পাবলিকলি দেওয়া হবে কিনা এটা আমি বলতে পারছি না। তোমরা একটু কষ্ট করে নোট করে নাও, তাহলে মানে ভালো হবে, বা এসএস নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। তাহলে দেখো আর্কিওপটেরিক্সের সরীসৃপ বৈশিষ্ট্য, তাহলে যেটা বলছিলাম আর্কিওপটেরিক্সের দুইটা বৈশিষ্ট্য থাকবে, পাখি এবং সরীসৃপের বৈশিষ্ট্য। অনেকে আনসার দিচ্ছ এ বি এ, ওকে। আচ্ছা, এখন দেখো সরীসৃপের বৈশিষ্ট্য কি হবে। সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য, মানে সরীসৃপের যে বৈশিষ্ট্যটা সেটা আমরা পাবো। যেমন সরীসৃপের কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে দাঁতযুক্ত চল, সরীসৃপের একটা বৈশিষ্ট্য রয়েছে দাঁতযুক্ত চল। এবং সরীসৃপের হাড় কি হালকা? না, সরীসৃপের হাড় কিন্তু ভারী। সরীসৃপের হচ্ছে ভারী হাড় এবং চলটা কিরকম হবে? দাঁতযুক্ত হবে। তার মানে এটা আনসার হচ্ছে না, এটা আনসার পালকযুক্ত ডানা। পালকযুক্ত ডানা তো পাখির বৈশিষ্ট্য, তাই না? পালকযুক্ত ডানা তো পাখির বৈশিষ্ট্য, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে সরীসৃপের বৈশিষ্ট্য, তার মানে এটা আনসার হচ্ছে না। শক্তিশালী বুকের বেশি, এটা তো প্রশ্নই আসে না। তার মানে পাখির কি কি বৈশিষ্ট্য রয়েছে? ডানা পালক হতে পারে, এছাড়া পাখির দেহটা কিরকম? পালকে নির্মিত, মানে পালকে আবৃত থাকবে। এবং পাখির কিন্তু ঠোঁট কি হয়? চঞ্চুতে পরিণত হয়। পাখির ঠোঁট হচ্ছে চঞ্চুতে পরিণত, তার মানে পাখি পালকযুক্ত ডানা, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঠোঁট চঞ্চুতে পরিণত হয়, চঞ্চুতে পরিণত, যেটা বিগ বলি আমরা, যেটাকে আমরা বিগ বলি। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালকে আবৃত। তোমরা লিখে নিতে পারো, দেহ পালকে আবৃত। দেহ পালকে আবৃত। আর সরীসৃপের বৈশিষ্ট্য কি কি পড়লাম? সরীসৃপের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে দাঁতযুক্ত চল, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারী হাড়, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারী হাড়, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারী হাড়। এখন তাহলে আমরা জানলাম পাখির বৈশিষ্ট্য কি কি হতে পারে, সরীসৃপের বৈশিষ্ট্য কি কি। হ্যাঁ, ভেরি গুড, হালকা হাড় হচ্ছে পাখির,
পাখি কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আমরা পেলাম, সেটা হচ্ছে পাখির হাড়টা হবে হালকা। এবার পাখির হাড়ে কিন্তু বায়ু থাকতে পারে। এখন আর্কিওপটেরিক্স নিয়ে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে তোমরা এগুলো লিখেছো কিনা। আচ্ছা, সেটা হচ্ছে পাখি একটা মহিমান্বিত সরীসৃপ। একজন বলেছেন পাখি একটি মহিমান্বিত সরীসৃপ। উক্তিটি কার? পাখি একটা মহিমান্বিত সরীসৃপ। মহিমান্বিত মানে তো বুঝো, মানে হচ্ছে মডিফাইড ভার্সন। পাখি একটা মহিমান্বিত সরীসৃপ, কে উক্তিটি কার, কোন বিজ্ঞানী বলেছেন? নাজমিন নাহারের কোশ্চেনটা আমি বুঝতে পারিনি যে আসলে কোনটার কথা বলছো, কিসের পরিবর্তন আমি বুঝিনি তোমার কোশ্চেনটা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু আমার ব্যস্ততা যাচ্ছে, তোমরা একটু আমার জন্য দোয়া করবা। আমার সামনে 19 তারিখ থেকে আমার ফাইনাল পরীক্ষা। যাতে আমি ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আসমা বলেছে অপশন। আচ্ছা, অপশন না দেই, অপশন আচ্ছা অপশন দিচ্ছি আমি, দেখো। অপশন এ হচ্ছে হেকেল। অপশন এ হচ্ছে হেকেল। অপশন বি হচ্ছে হাক্সলে। অপশন সি হচ্ছে ল্যামার্ক। অপশন ডি হচ্ছে ব্রিস, হুগো ডা ব্রিস। এখন বলো, অপশন দিলাম, দেখো 4টা অপশন দিয়েছি, হেকেল, হাক্সলে, ল্যামার্ক এবং হিউগো দা ব্রিস। আমরা এখন বলো, পাখি একটি মহিমান্বিত সরীসৃপ মতবাদটা কে দিয়েছেন? থ্যাংক ইউ। কিসের এক্সাম? আমার সামনে থার্ড আর কি। হ্যাঁ, হাক্সলে, হ্যাঁ, সবার আনসার রাইট। তাহলে এই কোশ্চেনগুলো আমাদের আসতে পারে যে একটা তোমার কোটেশন মার্ক দিয়ে আসতে পারে যে এই মতবাদটা কে দিয়েছেন, এই মতবাদটা কে দিয়েছেন। আসলে তোমার মেডিকেলে 4টা প্রফ হয়, তার মাঝে থার্ড প্রফটা হচ্ছে মাইটি প্রফ, অনেক কঠিন প্রফ। মানে আসলে আমি আমি জাস্ট হচ্ছে পড়ালেখা করে আসলাম এখন তোমাদের ক্লাস নিতে। মাশাআল্লাহ, সবাই একটা আনসার দিচ্ছ। মানে এতগুলার মাঝে আবার একটা আমি ভুল আনসার পাচ্ছি, ফাহিম শাহরিয়ার। মানে সবাই হাক্সলে বলতেছে, তুমি আর মাঝখানে আবার আনসার এ বলতেছো কেন? আমি তো বলেই দিলাম এটা হচ্ছে হাক্সলে বলেছেন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ দোয়া করার জন্য। আমাদের একটা টিচার ছিল, বুঝছো, মানে উনি হচ্ছে ওনার ফ্যামিলি মেম্বার ছাড়া আর কাউকে জানায় নাই, মানে মেডিকেলের টিচার, যে পোস্ট গ্রাজুয়েশনে একটা পরীক্ষা দিবে। উনি জানায় নাই কেন আমি নিজেও জানি না, হয়তো পাশ করবে কিনা এই জন্য হয়তো। তো উনি জাস্ট আমাদের জানাইছে, কারণ হচ্ছে উনি তো আমাদের জানাইছে কি জন্য, উনি আমাদেরকে এভাবে বলতেছে যে মানে কথাটা শুরু করছে এভাবে যে আমি যদি তোমাদের কিছু একটা শিখাই থাকি তাহলে তোমরা আমার জন্য একটু দোয়া করবা। ম্যাম বললাম, ম্যাম কি হয়েছে বা অসুস্থ কি নাই এটা। তো পরে ম্যাম বললো যে ম্যাম কাউকে জানায় নাই, জাস্ট হচ্ছে হ্যাঁ, জাস্ট হচ্ছে আমাদেরকে জানাইছে যে, কারণ হচ্ছে স্টুডেন্টদের দোয়া নাকি কবুল হয়। হ্যাঁ, মেডিকেল পড়ি, আমি ডিএমসি তে পড়ছি। আচ্ছা, বৈশিষ্ট্য স্লাইডটা আছে কিনা একটু দেখি। হ্যাঁ, দেখো, চাইলে লিখে নিতে পারো, শর্ট করে লিখবা জাস্ট কিওয়ার্ড গুলা। যে পাখির বৈশিষ্ট্য, পাখি লিখে একটা কোলন দিয়ে 3-4টা বৈশিষ্ট্য লিখবা। সরীসৃপ লিখে 3-4টা বৈশিষ্ট্য লিখবা। আচ্ছা, আমরা এখন কন্টিনিউ করি। আচ্ছা, নেক্সট দেখো, জনসংখ্যায় জিনের এলোমেলো পরিবর্তনকে কি বলা হয়? জনসংখ্যায় জিনের এলোমেলো পরিবর্তন, আমরা জাস্ট কিওয়ার্ড গুলা জানবো। আমরা যখন একটা এমসিকিউ সলভ করব, আমরা জাস্ট মেইন ওয়ার্ড গুলা, যে আসলে ওখান থেকে আমরা আনসারটা বের করতে পারবো।
তো দেখো এখানে কি বলছে, এলোমেলো পরিবর্তন। এখন বলো এটা আনসার কি হবে? জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন। এটা আনসার কি হবে? জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন। টাইম শাহরিয়ার বলেছো বি। ওকে, নেক্সট। জেনেটিক ড্রিফট কি বলো তো? জেনেটিক ড্রিফট মানে কি এটা? প্রিয়াঙ্কা বলেছো বি। হ্যাঁ, সবার আনসারই রাইট। আনসার হচ্ছে বি হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে জিনের পরিবর্তন, বাট হচ্ছে কিওয়ার্ড এখানে হচ্ছে এলোমেলো, হ্যাপহাজার্ডলি পরিবর্তন হবে, মানে কোনো বিন্যাস নাই, কোনো মানে কোনো সুশৃঙ্খল বিন্যাস নাই। তো হচ্ছে এলোমেলো পরিবর্তন যখন, সেটাকে আমরা জেনেটিক ড্রিফট বলবো। এলোমেলো পরিবর্তন হওয়ার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে জেনেটিক যে ভ্যারিয়েশনটা অনেক প্রকরণ মানে পাওয়া যায়। আর মিউটেশন হলো না কেন বলো তো? কারণ মিউটেশন যখন, এখানে কোশ্চেনটা হতে এরকম, জনসংখ্যায় জিনের স্থায়ী পরিবর্তনকে কি বলে? যদি তোমার কোশ্চেন আসতে ভাবে স্থায়ী পরিবর্তন, সেটার আনসার হবে মিউটেশন। আর যেহেতু বলছে এলোমেলো পরিবর্তন, এটা আনসার হচ্ছে জেনেটিক ড্রিফট। বুঝতে পারছো কিনা সবাই? আর আমি যে কোশ্চেনগুলো এখন শো করতেছি, এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করে ফেলবা। তাহলে দেখো নেক্সট কোশ্চেন, জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট আমরা জানলাম একটা এলোমেলো প্রক্রিয়া, যার মাধ্যমে ছোট সংখ্যায় জিনের সমষ্টি সময় সময় পরিবর্তিত হয়। সময় সময় মানে এর কোনো আসলে নাই, নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, বিশেষ করে এলোমেলো ঘটনা বা অবস্থার কারণে। ওই আর কি, এলোমেলোর কথাটা চলে আসবে জেনেটিক ড্রিফটের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, আর্কিওপটেরিক্স কিভাবে বিবর্তনের প্রমাণ প্রদান করে? এখন আর্কিওপটেরিক্স যে বিবর্তনটাকে রিপ্রেজেন্ট করছে কেন, একটু অপশনগুলো একটু পড়ো এবং আনসার দাও, যেটা আনসার কি হবে এটা। আমি কিন্তু আগের কোশ্চেনে কিন্তু এটা আনসার বলে ফেলছি, তো আমি এটার ব্যাখ্যা বলবো না। তোমরা জাস্ট বলো যে এটার আনসার কি হবে। সরীসৃপ এবং পাখি উভয় বৈশিষ্ট্য বহন করে, এজন্য আধুনিক পাখির বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, পাখি থেকে সরীসৃপের রূপান্তরের উদাহরণ, সম্পূর্ণ সরীসৃপের বৈশিষ্ট্য ধারণ করে। এটা আনসার কি হবে? কোশ্চেনগুলো অপরিচিত লাগছে? এই এখন জেনে নিলা। খাদিজা নাজমুন নাহার, আনসার ডি। রাইট আনসার কিন্তু আমি এখনো পাইনি। চারটা অপশনের ভেতর অনেকেই আনসার দিচ্ছ, বাট রাইট আনসার কিন্তু একটাও হয়নি এখনো। একটা পেয়েছি, ইসমাইল হোসাইন। দেখো আমরা সবাই দেখি রাইট আনসার কি এটার। এটা হচ্ছে সরীসৃপ এবং পাখির উভয় বৈশিষ্ট্য বহন করে। এখন যারা বলতেছিলা ম্যাক্সিমাম আনসার দিয়েছো ডি, পাখি থেকে সরীসৃপের রূপান্তর। আমি কি কখনো বলছি যে পাখি থেকে সরীসৃপের রূপান্তর হয়? আমি বলছি যে সরীসৃপের যে একটা মডিফাইড ভার্সন কিন্তু পাখির, মানে পাখি বলছে পাখি একটা মহিমান্বিত সরীসৃপ, বাট এরকম না যে পাখির বৈশিষ্ট্য ছিল সেটা সরীসৃপের বৈশিষ্ট্যে কনভার্ট হয়ে গেছে। কিন্তু শ্রাবণী অনেকগুলো এ লিখছে, হ্যাঁ ওর কনফিডেন্স অনেক বেশি। তো এটা আনসার হচ্ছে এ, কারণ হচ্ছে এখানে আমরা কি পাবো, সরীসৃপ এবং পাখি উভয়ের বৈশিষ্ট্য বহন পাচ্ছি। এখন বিবর্তন মানে কি? বিবর্তন মানে হচ্ছে পরিবেশের টিকে থাকার জন্য ও যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে। এখন আর্কিওপটেরিক্স যেটা দেখলো, আমরা একটু গল্পের মতো করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আর্কিওপটেরিক্স যেটা দেখলো সেটা হচ্ছে ওর যখন শুধু পাখির বৈশিষ্ট্য ছিল, ও আসলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। যখন সরীসৃপের বৈশিষ্ট্য ছিল তখনও খাপ খাইয়ে নিতে পারছে না। তো ও যখন, ওই কারণে হচ্ছে ওর বৈশিষ্ট্যগুলো হচ্ছে দুইটা কম্বিনেশন আসছে, যে এখন কিন্তু আর্কিওপটেরিক্স মানে হচ্ছে বিবর্তনটাকে রিপ্রেজেন্ট করছে। আসমা বলেছে সবার আগে, আমি বলেছি ভাই ওকে। আচ্ছা, অনেকগুলা কমেন্ট আসলে পড়া হয় না, ওইভাবে স্কিপ হয়ে যায়। তাহলে দেখো আর্কিওপটেরিক্স একটা ফসিল। ফসিল মানে কি বলতো? ফসিল শব্দের অর্থ কি? ফসিল শব্দের অর্থ কি? যেটা সরীসৃপ এবং পাখির বৈশিষ্ট্য ধারণ করে এবং এটা বিবর্তনের প্রমাণ হিসেবে কাজ করছে, যেটা আমি বললাম একটু আগে। ফসিল শব্দের অর্থ কি এখানে?
তারিন আক্তার, নাইশা আফরিন। এই মাঝখানে আবার জ্বালানি বলছো কে? ফসিল শব্দের অর্থ জ্বালানি? হ্যাঁ, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। জীবাশ্ম, হ্যাঁ। এই বলে না লিভিং ফসিল, লিভিং ফসিল মানে কি বলতো? লিভিং ফসিল মানে জীবন্ত জীবাশ্ম। লিভিং ফসিল বলে না জীবন্ত জীবাশ্ম। লিভিং ফসিল মানে হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওকে, তাহলে আমরা এখান থেকে জানলাম আর্কিওপ্টেরিক্স কেন বিবর্তনের এক্সাম্পল। ওকে, এখন দেখো মেন্ডেলের পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের পৃথকীকরণ সূত্রে কোন অনুপাত পাওয়া যায়? মেন্ডেলের পৃথকীকরণ সূত্রে কোন রেশিওটা আমরা পাবো? 3:1, 1:1, 1:2, 1:1, 9:3, 3:1। তোমাদের এই কোশ্চেন আনসার বলো, এটা আনসার কি হবে? আমাদেরকে জানতে হবে পৃথকীকরণ সূত্রটা কোন সূত্র, প্রথম নাকি দ্বিতীয়, সেই অনুযায়ী কিন্তু আনসারটা আসবে। প্রথম সূত্র নাকি দ্বিতীয় সূত্র? হ্যাঁ, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। ভেরি গুড। তো সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে কিছু প্রাণীও আছে আমাদের। কিছু প্রাণীও কিন্তু আছে, যেমন হচ্ছে প্লাটিপাস, ল্যাটিমেরিয়া, এগুলো কিন্তু পড়তে হবে। উদ্ভিদের পাশাপাশি প্রাণী, কোন কোন প্রাণী জীবন্ত জীবাশ্ম উদাহরণ, এগুলা পড়তে হবে। ওকে, আচ্ছা, এটা এক্সপ্লেনেশন সম্ভবত একটু ভুল আছে, কারণ হচ্ছে এটা এটা আনসার হবে বি, বুঝছো? এটার আনসার বি হবে, এটার আনসার এ হবে না, একটা এক্সপ্লেনেশন ভুল আছে। কারণ পৃথকীকরণ সূত্র আমরা একটু আগে বললাম, পৃথকীকরণ সূত্রকে আমরা প্রথম সূত্র বলছি, এবং প্রথম সূত্রের রেশিও যেটা, প্রথম সূত্রের রেশিও হচ্ছে 3:1। এখন একজন কমেন্ট করেছে 1:2:1, কেন 1:2:1? তো ব্যতিক্রম। 1:2:1 তো ব্যতিক্রম ওইটা, বা এখানে তো কোনো ব্যতিক্রমের কথা বলে না, এটা হচ্ছে নর্মাল যে রেশিওটা সেটার কথা বলছে। আমার এটা আনসার হবে 3:1। প্রথম সূত্রের ব্যতিক্রম। এখন তোমাকে যদি বলা হয় প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি আছে, কে কে বলতে পারবা? প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা ব্যতিক্রম আছে, তিনটা ব্যতিক্রম রয়েছে। দেখি তিনটায় কেউ কে বলতে পারবা? তিনটায় কার কার মনে আছে? হ্যাঁ, বলে দেন কোনটা কিসের অনুপাত, ভুলে গেছি। হ্যাঁ, অনেকে 3:1 কমেন্ট করছো। ওকে, আচ্ছা, এখন বলো ব্যতিক্রম, ব্যতিক্রম হলে আমরা কোন কি পাবো? সমস্যা নাই, তাই না? বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেট প্রবলেম, তোমরা একটু নেট স্টেবল করে রাখবা, কারণ হচ্ছে অনলাইনে ক্লাস করতে গেলে যেটা হয়, দেখা যায় নেট যদি একটু প্রবলেম করে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় তুমি চাচ্ছ সবার আগে আনসার দিতে, বাট পারতেছো না, বাট মানে কারণ তুমি কমেন্ট করছো বাট কমেন্ট আসতেছে না। হ্যাঁ, না, বিএসসি হচ্ছে আসমা বলেছে অলস। ভেরি গুড। অলস নেমনিকদা মনে রাখবো। অলসের ফুল ফর্ম কি এখানে? অলসের ফুল ফর্ম কি? অ দ্বারা হচ্ছে অসম্পূর্ণ প্রখরতা। অ দ্বারা হচ্ছে অসম্পূর্ণ প্রখরতা। দন্ত স দ্বারা হচ্ছে সমপ্রখরতা। এবং ল দ্বারা হচ্ছে লিথালজিন। ল দ্বারা হচ্ছে লিথালজিন। এগুলো আসলে পড়াতে গেলে অনেক লং টাইম পড়ানো যাবে, বাট আজকে পড়াবো না। অসম্পূর্ণ প্রখরতা, সমপ্রখরতা এবং লিথালজিন। এখানে নরমাল রেশিও 3:1, যেহেতু ব্যতিক্রম, তার মানে এখানে ব্যতিক্রম কি কি, ব্যতিক্রম অনুপাতটা কি কি হবে এটা একটু জানতে হবে। অসম্পূর্ণ প্রখরতা হচ্ছে 1:2:1, সমপ্রখরতা 1:2:1, লিথালজিনের রেশিওটা হবে 2:1। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে 2:1, কারণ হচ্ছে এখানে লিথালজিন, লিথাল মানে মারাত্মক। এখানে যখন দুইটা আমরা উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে ক্রস করব, সেক্ষেত্রে কিন্তু একটা প্রাণী মারা যায়। ইঁদুরের ক্ষেত্রে যখন হয়, সেটা হচ্ছে একটা ইঁদুর মারা যায়। এখন চারটার মাঝে একটা ইঁদুর মারা গেলে সেটা কি হয় বলতো? 1/4 × 100%। এইটাই কোশ্চেনও আসতে পারে যে কত পার্সেন্ট ইঁদুর মারা যায়, বা কত পার্সেন্ট প্রাণী, বা কত পার্সেন্ট প্রাণী ভূমি অবস্থায় মারা যায়। এটা আনসার হচ্ছে 25%। বিএসসি না ডিপ্লোমা ক্লাস, মেইনলি বিএসসি এর জন্য। ডিপ্লোমা তোমরাও করতে পারো, আমি অনেক সুপারফিশিয়াল ইনফরমেশন গুলো তোমাদের লাগবে। তাহলে দেখো 25%।
অনেকে কমেন্ট করেছো, ভেরি গুড। তাহলে অলস দ্বারা আমরা প্রথম সূত্রের ব্যতিক্রম মনে রাখতে পারবো। এভাবে আমরা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম গুলো করবো। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি ছিল বলতো? পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আচ্ছা, এখন তোমরা আমাকে এখানে বলো, এই যে চারটা অপশনের মধ্যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? সরি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম না, দ্বিতীয় সূত্রের অনুপাত কোনটা? দ্বিতীয় সূত্রের অনুপাত যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে এই চারটার মাঝে আনসার কি হবে? এই চারটার মাঝে এ বি সি ডি, জাস্ট আনসার বললে হবে। এ বি সি ডি চারটার মাঝে কোনটা আনসার হবে? আইমান বলেছে 2:1, সামিয়া সরকার 9:3:3:1, নুসরাত জাহান 1:1। ওকে, এভারেস্টের মতো কমেন্ট করেছো, অনেকগুলো এ দিয়ে ফেলছো, যাই হোক। আচ্ছা, এটা আনসার হবে এ। যারা এ বলেছো তাদের আনসার রাইট। 9:3:3:1, 9:3:3:1। আমি পেজ বাসে ক্লাস করানোর সময় কেউ একজন কমেন্ট করছে অনেক এক্সাইটেড হয়ে, যে ভাইয়া 9:1:1:3, না ও এক্সাইটেড হয়ে উল্টো করে ফেলছে, ঠিক আছে? 9:1:1:3 বলছে, যাই হোক, এটা হবে 9:3:3:1। তাহলে আমরা জানবো নর্মাল রেশিও কত, দেন হচ্ছে ব্যতিক্রমটা জানবো। সবাই আনসার রাইট। দু একজন একটু ভুল বলেছো, এখন আশা করি ভুল হবে না। ওকে, আর নেক্সট দেখো, পৃথকীকরণ সূত্রের কথা বলছে যে এটা লাগবে না। অটিজমের মতো বৈশিষ্ট্যগুলো কি ধরনের বংশগত বৈচিত্র্যের উদাহরণ? অটিজম একটা রোগ, জানি। অটিজম মানে হচ্ছে তোমার এটা মেনলি বাচ্চাদেরই হয়ে থাকে, বয়স্কদের হতে পারে, মানে মানসিক ভারসাম্য বলা হয়। তো অটিজমের যে বৈশিষ্ট্যগুলো, এগুলা মানে এই যে অটিজম রোগটার জন্য দায়ী কে? কোশ্চেনটা এরকম, অটিজম রোগটার জন্য দায়ী কে? এখন বলো, এটা আনসার কি হবে? একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত, একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত, পরিবেশগত কারণ দ্বারা সৃষ্ট, মিউটেশনের মাধ্যমে সৃষ্ট। এটা আনসার কি হবে? এটার আনসার কি হবে? হ্যাঁ, আমিন আক্তার, ভেরি গুড। পরিপূরক জিন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। হ্যাঁ, এপিস্টেসিস আসলে এটা প্রকট এপিস্টেসিস হবে, কারণ এপিস্টেসিস আবার দুই ধরনের, প্রকট এবং দ্বৈত প্রচ্ছন্ন। এপিস্টেসিস আবার দুই ধরনের, প্রকট এবং দ্বৈত প্রচ্ছন্ন। এটার আনসার কি হবে বলতো? অটিজমের সাথে কোন বংশগত বৈচিত্র্য রিলেটেড? ইসরাত, প্রিয়াঙ্কা, তাসলিমা, নাজমিন নাহার, ইসমাইল। আর যদি নাম এখনো না বলে থাকি একটু বলবা কাইন্ডলি, যে ভাই আমার নাম এখনো বলেন না। অনেকে বলে যে ভাইয়া আমি কমেন্ট করছি, ভাই আমার কমেন্ট কি পড়েন না? এতগুলো একসাথে কমেন্ট আসলে আমি কিভাবে পড়বো? ওকে, ম্যাক্সিমাম আনসারই রাইট। আনসার হচ্ছে এ, একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত। এটাকে আমরা বলতে পারি পলিজেনিক ইনহেরিটেন্স। এটাকে আমরা, পলি মানে কি বলতো? অনেকগুলো, পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে। আচ্ছা, আমরা অটিজমের সাথে আরেকটা পড়বো, সেটা হচ্ছে ডায়াবেটিসের দুইটা টাইপ থাকে। ডায়াবেটিসের টাইপ 2, ডায়াবেটিস একটু লিখে রাখবে এগুলো, ডায়াবেটিস টাইপ 2। এই রোগটাও কিন্তু টাইপ 2, এই রোগটাও পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য হয়ে থাকে। ওকে, তাহলে অটিজম একটা পলিজেনিক বৈশিষ্ট্য, একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত একটা জটিল ব্যায়াম সৃষ্টি করে। অটিজমে দেখবা যে আসলে নির্দিষ্ট কোনো ফিচার নাই, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হতে পারে। বর্ণান্ধতা, বর্ণান্ধতা মানে যারা হচ্ছে কালার ঠিকভাবে চিনতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না। এখন বলো, বর্ণান্ধতার জন্য দায়ী কে? বর্ণান্ধতার জন্য দায়ী কে? এটার আনসার কি হবে? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এক্স সংযুক্ত আবরণ জিন। অনেকটা হিমোফিলিয়া, হিমোফিলিয়ার যে আনসার ছিল বর্ণান্ধতা, সেম আনসার। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুইটাই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এক্স সংযুক্ত ক্ষতিকর জিনের ফলে ঘটে। এবং এখানে হচ্ছে আর কিছু লাগবে না, পুরুষের মাঝে বেশি দেখা যায়, এটা জানতে পারো যে পুরুষ এবং মহিলাদের মাঝে, পুরুষের মাঝে সবচেয়ে বেশি দেখা যায়। হিমোফিলিয়া আক্রান্ত যেটা হয় সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। হিমোফিলিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। বিভিন্ন প্রজাতির উদ্ভবের প্রক্রিয়াকে কি বলে? বিভিন্ন প্রজাতির উদ্ভবের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা কি কেউ পারবা? মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন, বিবর্তন, স্পেসিয়েশন।
এটার আনসার কি হবে? আমরা 14 নম্বরে চলে আসি। যারা 13 আনসার দিচ্ছ আপাতত পজ করি, আমরা 14 আনসার দেই। এটা কি হবে? 14 নম্বর, বিভিন্ন প্রজাতি উদ্ভবের প্রক্রিয়াকে আমরা কি বলবো? বিবর্তন, প্রাকৃতিক নির্বাচন, মিউটেশন, স্পেসিয়েশন। আমাদের কোশ্চেনের মাঝে আনসার দেয়া আছে, আমরা জাস্ট একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে কিন্তু এটা আনসার বের করতে পারবো খুব ইজিলি। তাইন আক্তার বলেছ আনসার বি, ডি, এ, ডি। মোটামুটি এ ছাড়া সবগুলো আনসারই আসছে, এবিসিডি। আচ্ছা আমরা দেখি, দেখো স্পিসিস মানে কি বলতো? স্পেসিস, জেনাস স্পেসিস বলি না, জেনাস মানে হচ্ছে গণ, স্পেসিস মানে প্রজাতি। এখানে বলছে বিভিন্ন প্রজাতি উদ্ভবের প্রক্রিয়া, স্পেসিয়েশন একটা প্রসেস, স্পেসিয়েশন প্রসেসের মাধ্যমে স্পেসিস তৈরি হয়। স্পেসিয়েশন একটা প্রক্রিয়া যার মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব হয়, নতুন প্রজাতির উদ্ভব হয়। এটা একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, অনেক দীর্ঘমেয়াদী, এবং প্রজাতিগুলো আলাদা হয়। দেখো আমরা যে পড়ছিলাম জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, শ্রেণীবিন্যাস অনেকগুলি স্টেপ রয়েছে। তো প্রজাতি যে পয়েন্টটা, প্রজাতির মাধ্যমে কিন্তু আমরা সব মানে খুবই ইজিলি কিন্তু উদ্ভিদ বলো, প্রাণী বলো, মানে প্রাণী বলো, ডিফারেন্সিয়েট করতে পারি যে না ও একটা, যেমন ধরো হোমোস্যাপিয়েন্স, মানে স্যাপিয়েন্স দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি, কারণ গণ দুটাই সেম হতে পারে। ঠিক আছে, তার মানে স্পিসিস বা প্রজাতি কিন্তু শ্রেণীবিন্যাস সেজন্য মৌলিক একক বলা হয়। নেক্সট কোশ্চেন, এগুলো আর আমি বলবো না, তোমাদের অলরেডি অনেকবার বলছি। স্বাধীনভাবে বন্টনের সূত্রে কোন অনুপাত দেখা যায়? ফার্স্ট কমেন্ট করো। অনেকগুলো এমসিকিউ, আনলিমিটেড এমসিকিউ, সব কেমন এক এক লাগতেছে। মানে কোশ্চেন এমসিকিউ গুলো এরকম থাকবে যে, যেমন এখানে দেখো বইয়ে বলবো যে ভাইয়া বইয়ে তো 9:3:1 দেখছি, 3:1 ছিল, আবার কোথায় যেন 1:2:1 ছিল, আবার তো 1:1 আছে, 1:1 কিন্তু আছে। তো সেক্ষেত্রে তোমার ভালোভাবে প্রিপারেশন না নিলে কিন্তু মানে পরীক্ষায় আসলে মানে পাজল বা হচ্ছে কনফিউশন হওয়ার চান্সটা বেশি থাকে। ম্যাক্সিমাম রাইট আনসার দিচ্ছ, মাঝে মধ্যে একটু ভুল আনসার আসতেছে এবং এটা আনসার আসা স্বাভাবিক। ওকে, আচ্ছা এখানে কোনো ব্যতিক্রম বলে নাই, তো আমরা যারা 1:2:1 বলছি এটা ব্যতিক্রমের অনুপাত। তো এখানে ক্ল্যাশটা ঘটবে এ আর বি এর মাঝে, যুদ্ধটা হবে এ আর বি এর মাঝে। স্বাধীনভাবে বন্টনের সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, তার মানে এটার অবভিয়াসলি আনসার হবে 9:3:3:1। এগুলো আমি বলবো না, বারবার বলতেছি এগুলা। নেক্সট দেখো জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট সাধারণত কোন ধরনের জনসংখ্যায় ঘটে? জেনেটিক ড্রিফট মানে আমরা একটু আগে বললাম, জেনেটিক ড্রিফট হচ্ছে জিনের এলোমেলো পরিবর্তন। জেনেটিক ড্রিফট হচ্ছে জিনের এলোমেলো পরিবর্তন। এখন এলোমেলো পরিবর্তনটাও কি করবে? ছোট একটা জনসংখ্যা, ছোট একটা পপুলেশন, ছোট একটা সার্টেন এরিয়ার ভিতর যখন করবে, ওই ছোট একটা জায়গা থেকে ও কি করবে আরো অনেকগুলো ভ্যারিয়েশন তৈরি করবে। বুঝতে পারছো? তার মানে এখানে আনসার হবে ছোট জনসংখ্যা। এটা আনসার হবে ছোট জনসংখ্যা। ছোট জনসংখ্যায় জেনেটিক ড্রিফটটা নরমালি হয়ে থাকে। এখানে এটা বলতে ছোট জনসংখ্যায় ঘটে এবং এলোমেলো ঘটনা বা পরিবেশের পরিবর্তন দ্বারা কিছু জিনের বন্টন এলোমেলো হয়ে পরিবর্তিত হয়। এলোমেলো কথাটা চলে আসে, এলোমেলো মানে জেনেটিক ড্রিফট। নেক্সট দেখো, বিবর্তনের ক্ষেত্রে প্রধান প্রমাণগুলোর মাঝে কোনটা অন্তর্ভুক্ত নয়? এটা আমি আনসার বলে দিচ্ছি, এটা হয়তো কঠিন লাগবে অনেকের কাছে। পরিবেশগত পরিবর্তন, কারণ পরিবেশগত পরিবর্তন প্রমাণ না, বিবর্তন একটা উপাদান। পরিবেশগত পরিবর্তন, আজকে কয়েক ঘন্টা ক্লাস করাবেন? আজকে আনলিমিটেড, আজকে সারা রাত করাবো। আচ্ছা দেখো তাহলে এটা আনসার হচ্ছে পরিবেশগত পরিবর্তন, কারণ হচ্ছে পরিবেশগত পরিবর্তন বিবর্তন একটা উপাদান। তোমার কোশ্চেনে বলছে প্রমাণ, প্রমাণ হচ্ছে জীবাশ্ম, জিনোমের বিশ্লেষণ, ভ্রূণতত্ত্ব। জীবাশ্ম, জিনোমের বিশ্লেষণ, ভ্রূণতত্ত্ব। বিবর্তন প্রধান প্রমাণের মধ্যে জীবাশ্ম, ভ্রূণতত্ত্ব এবং জিনোম বিশ্লেষণ অন্তর্ভুক্ত। দেখো তোমরা বইয়ে যেখানে তিনটা অপশন পাবা, যেখানে তিনটা অপশন পাবা, হ্যাঁ আমার এক্সাম, আমি পড়বো না, সমস্যা নেই। আচ্ছা যেখানে তিনটা অপশন পাবা সেখানে কিন্তু এমসিকিউ আসার মতো একটা সুইটেবল অপশন।
এমসিকিউ খুব ইজিলি করতে পারবে। তো দেখো এখানে কি বলছে, জীবাশ্ম একটা ভ্রূণতত্ত্ব এবং জিনোম বিশ্লেষণ, তার মানে খুব ইজিলি কিন্তু এখানে এমসিকিউ বানানো যায়, ফোর্থ অপশন হিসেবে যে কোনোটা দিতে পারে। নেক্সট হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্ত অঙ্গের মাঝে বেসিক ডিফারেন্স আমি একটু বলি। এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ যেটা, সেটা হচ্ছে কাজ একই থাকবে, কাজ একই থাকবে, গঠন ভিন্ন। ও এটাই তো আনসার, যাই হোক আমি আনসার বলেছি দেখো। আচ্ছা তারপর আমি একটু বলি, সমবৃত্তীয় অঙ্গ যেটা সেটা কাজ একই থাকবে, গঠন ভিন্ন থাকবে। বাট সমসংস্থ অঙ্গ যেটা, সমসংস্থ অঙ্গ যেটা, এটা হচ্ছে গঠন সেম থাকবে, গঠন একই থাকবে, কাজ ভিন্ন থাকতেও পারে, না থাকতে পারে। এই যে ডিফারেন্সটা, যেমন দেখো সমবৃত্তীয় অঙ্গ যেটা, গঠন ভিন্ন, কাজ সেম, গঠন ভিন্ন, কাজ সেম। আমাদের যেটা লাগবে সমসংস্থ অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ কথা শোনা যাচ্ছে না? সবার কি প্রবলেম? আমি আসলে বুঝতে পারছি না, সবাই একটু কমেন্ট করে জানাও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ধৌরাক্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে দেখে 1 ঘন্টা পর জয়েন দিচ্ছ ক্লাসে, ব্যাপার কি? তাহলে দেখো এখানে কাজটা সেম থাকবে, গঠন কিন্তু ভিন্ন। এক্সাম্পল পড়বো আমরা সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ দেখো এক্সাম্পল আমরা কি পড়বো, পাখির ডানা আর একটা হচ্ছে বাদুড়ের ডানা। পাখির ডানা, পাখির ডানা এবং, হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যার প্রবলেম, তোমার হয়তো নেট প্রবলেম হতে পারে, যার একটু যেহেতু কথা একটু প্রবলেম হতে পারে, নেট প্রবলেম। হ্যাঁ সবাই ক্লিয়ার শোনা যাচ্ছে, ওকে। আচ্ছা এখন দেখো পাখির ডানা এবং বাদুড়ের ডানা, পাখির ডানা আর বাদুড়ের ডানা কি সেম? দেখতে কি সেম? স্ট্রাকচারালি কিন্তু ভিন্ন, ওদের গঠন ভিন্ন, বাট দুইটার কাজে কি, দুইটার কাজে কিন্তু ওরা, রাইট? তার মানে এদেরকে আমরা সমবৃত্ত অঙ্গ বলতে পারি। মানুষের হাত, তারপর বাদুড়ের ডানা, এগুলো হচ্ছে তোমার সমসমস্ত অঙ্গর এক্সাম্পল। বই থেকে পড়ে নিবা। একটু আগে বলছিলাম ফসিল শব্দের অর্থ কি, দেখো চলে আসছে। ফসিল বা জীবাশ্ম কি নির্দেশ করে? ফসিল বা জীবাশ্ম কি নির্দেশ করে? এটা কিন্তু একটা কোশ্চেন ছিল, আমরা একটা কোশ্চেন পড়লাম না। বিবর্তনের প্রধান প্রমাণগুলোর আনসার কি হবে? বিবর্তনের প্রধান প্রমাণগুলোর আনসার কি হবে? এটার আনসার হচ্ছে জীবজগতের বংশানুক্রমিক পরিবর্তনের প্রমাণ। এটা আসলে অনুধাবনমূলক কোশ্চেন হয়ে যাচ্ছে। তার মানে জীবাশ্ম বা বিবর্তন, ফসিল বিবর্তনের যে অংশটা, এটা হচ্ছে এর মাধ্যমে ফসিল বিবর্তন যেহেতু রিপ্রেজেন্ট করছে, তার মানে আলটিমেটলি কি উৎপন্ন হবে? নতুন প্রজাতির উদ্ভব ঘটে। আর নতুন প্রজাতি তৈরি হওয়ার যে প্রসেসটা, সেটাকে আমরা একটু আগে পড়লাম স্পেসিয়েশন, সেটাকে আমরা স্পেসিয়েশন প্রসেসটা বললাম। ওকে, আর নেক্সট দেখো রক্তক্ষরণের রোগ বহনকারী কোন ক্রোমোজোম দ্বারা পরিবাহিত? রক্তক্ষরণের সাথে রিলেটেড কি? হিমোফিলিয়া। রক্তক্ষরণের সাথে রিলেটেড হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া। আমি একটু আগে বলছি, দেখো যে কোশ্চেনগুলো রিপিট হবে সেগুলো আমি বলবো না। হিমোফিলিয়া কোন ক্রোমোজোম ছিল? এক্স ক্রোমোজোম। তোমরা একটু কমেন্ট করে জানাবা কোশ্চেন আসার সাথে সাথে। তাহলে হিমোফিলিয়া আমরা অলরেডি পড়ে ফেলেছি, হিমোফিলিয়া কি কি পড়লাম। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম সাথে রিলেটেড, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এগুলো যেগুলো রিপিটেশন হবে এগুলো আমরা বলছি না। বর্ণান্ধতা শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা ব্যবহার করা হয়? বর্ণান্ধতা শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা ব্যবহার করা হয়? হ্যাঁ অনেকে কমেন্ট করছো, এটার আনসার হবে ইশিহারা কালার টেস্ট, ইশিহারা রং পরীক্ষা। ইশিহারা কালার টেস্ট বা ইশিহারা রং পরীক্ষার মাধ্যমে বর্ণান্ধতা পরীক্ষা করা হয়। এগুলো আমি আর মানে এগুলা ডিসক্রিপটিভ কি বলবো, যেগুলো বোঝানোর মতো সেগুলো আমরা বলবো। যে জিনটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটা জিন ওর কি কি বৈশিষ্ট্য রয়েছে, ওর বৈশিষ্ট্যটাকে রিপ্রেজেন্ট কে করবে, এটা আমরা খুবই ইজিলি বলতে পারবো। এটার আনসার হবে অ্যালিল। কারণ হচ্ছে ক্রোমোজোম এটা তো জিনের একটা অংশ, রাইট? ক্রোমোজোমে একটা অংশে জিন অবস্থান করে। ডিএনএ তো আরো বড় একটা অংশ। ডিএনএ তো ধরো এটা একটা ডিএনএ, সরি এটা একটা ডিএনএ, জিনের ছোট একটা অংশটাকে আমরা জিন রিপ্রেজেন্ট করবো। তার মানে জিনের একটা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে অ্যালিল। অ্যালিল কি, এটা আমি প্রথম দিকে বলে ফেলছি, অ্যালিল অ্যালিলোমর্ফ, তো এগুলো আর আমি বলছি না।
নেক্সট কোশ্চেন দেখো, অ্যালিল হচ্ছে জিনের ভিন্ন সংস্করণ, এটা হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আমরা জাস্ট কিওয়ার্ডগুলো মনে রাখবো। অ্যালিল জিনের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অ্যালিল জিনের আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, মেন্ডেল কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মটরশুঁটি পরীক্ষা চালিয়েছিলেন? মেন্ডেল কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মটরশুঁটি পরীক্ষা চালিয়েছিলেন? আমরা যখন এক্সপেরিমেন্ট একটু খেয়াল করব, আমরা এক্সপেরিমেন্টে যখন দেখব তখন দেখব যে মেন্ডেল কিন্তু লম্বা খাটো, তার মানে কাণ্ডোচ্চতা রাইট। আবার কি হলুদ মটরশুঁটি বীজ, সবুজ মটরশুঁটি বীজ, তার ফুলের রং, বীজের আকৃতি, পডের রং এটাও সেম, তার মানে আনসার সবগুলো হবে। তার মানে কি হবে বলো? আনসার সবগুলো হবে। মেন্ডেল কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মটরশুঁটি পরীক্ষা চালিয়েছিলেন? আনসার হবে উপরের সবগুলো। তাহলে দেখো, ফুলের রং, বীজের আকৃতি, কাণ্ডের উচ্চতা, সবগুলো নিয়ে কিন্তু উনি এক্সপেরিমেন্ট করেছেন। নেক্সট হচ্ছে জিন ফ্লোর প্রধান প্রভাব কি? জিন ফ্লোর প্রধান প্রভাব কি? এটা হচ্ছে মানে জিন যে এক বংশ থেকে আরেক বংশে স্থানান্তরিত হচ্ছে, এর জন্য কারণ হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন বা জেনেটিক যে বৈচিত্র্যটা। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু কমেন্ট করে জানাবা। আমাদের একটু ফাস্ট যেতে হবে, কারণ আমরা অনেক পিছায় আছি, এই জন্য আর আসলে চাইলে সবার কমেন্ট করতে পারবো না। তাহলে দেখো, জেনেটিক ভ্যারিয়েশনের জন্য মানে জিন ফ্লো, মানে যে একটা বংশ থেকে আরেকটা বংশে স্থানান্তরিত হচ্ছে, এই স্থানান্তর হওয়ার কারণ হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন নিয়ে আসা। দেখো কি বলছে, যে জিনের স্থানান্তর যা বিভিন্ন গোষ্ঠী বলো এদের মাঝে বৈচিত্র্য বৃদ্ধি করে। নেক্সট দেখো, যে প্রক্রিয়া দুটো অ্যালিল পৃথক হয়ে গ্যামেট তৈরি করে। পৃথক হয়, তার মানে এটা আনসার কি হবে? পৃথকীকরণ। সিম্পল, একদম সিম্পল। পৃথক হয়ে যাচ্ছে, তার মানে এটা আনসার হচ্ছে পৃথকীকরণ। বুঝছো কি না? এগুলা কিছু কোশ্চেন আছে, কিছু কোশ্চেন আছে আসলে কোশ্চেন থেকে আনসার বোঝা যায়। আনসার হবে পৃথকীকরণ, এটা আনসার হবে পৃথকীকরণ। হ্যাঁ, অনেকে আনসার রাইট, মাশাআল্লাহ, সবাই ভালো রাইট আনসার দিচ্ছ। তাই এখানে তেমন কিছু বলার নাই, জাস্ট হচ্ছে অ্যালিলে কি করবে? গ্যামেট আলাদা হয়ে প্রবাহিত হবে, দুটো অ্যালিল গ্যামেটে পৃথক হচ্ছে, পৃথকভাবে অবস্থান করছে, এজন্য পৃথকীকরণ সূত্র। নেক্সট দেখো, কোন বৈশিষ্ট্য মিউটেশনের মাধ্যমে উন্নত হয়? মিউটেশনের মাধ্যমে উন্নত হয়, মিউটেশন মানে কি? জিনের স্থায়ী পরিবর্তন। মিউটেশন মানে হচ্ছে জিনের স্থায়ী পরিবর্তন। এখন আনসার হচ্ছে বংশগত বৈশিষ্ট্য, ফিনোটাইপ না। কেন ভাইয়া? ফিনোটাইপ মানে হচ্ছে যেটা আমরা বাইরে থেকে দেখতে পারবো, একটা উদ্ভিদ লম্বা না খাটো, সেটা হচ্ছে ফিনোটাইপ দ্বারা নির্দেশ করে। আর জিনোটাইপ যেটা বা জিনের যে অংশটা, সেটা হচ্ছে আমরা যেহেতু জিন বংশগত রিলেটেড, তার মানে এটা আনসার হবে। কারণ জিনের স্থায়ী পরিবর্তনকে আমরা মিউটেশন বলি। পরিবেশগত সামাজিক বৈশিষ্ট্য এগুলো তো আসবেই না। তাহলে দেখো, মিউটেশন এতে বংশগত বৈশিষ্ট্য পরিবর্তন করে, যেহেতু জিনের সাথে বংশগত রিলেটেড, এজন্য কথাটা চলে আসছে। পলিজেনিক বৈশিষ্ট্যের উদাহরণ কি? পলিজেনিক বৈশিষ্ট্যের উদাহরণ কি? আমাদের বইয়ে গাজী আজমল স্যারের বইয়ে অনেকগুলো এক্সাম্পল উদাহরণ দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তো এখানে আনসার হবে উচ্চতা। উচ্চতা আনসার হবে। হিমোফিলিয়া, রক্তের গ্রুপ, ফুলের রং, এগুলো আলাদা আলাদা জিন দায়ী এর জন্য, পলিজিন দায়ী না। পলিজিন মানে তো মাল্টিপল অ্যালিল থাকবে। তাহলে যে বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরকে আমরা কি বলবো? পলিজেনিক বৈশিষ্ট্য। শুধু উচ্চতা পড়লেই হবে না, আমাদের আরো অনেকগুলো ফুলের রং, বিভিন্ন রং, আকৃতি, অনেক কিছু আছে, ওগুলো আমাদের জানতে হবে। নেক্সট দেখো, বিবর্তনের প্রথম ধারণা কে দিয়েছিলেন? বিবর্তনের প্রথম ধারণা তোমরা কমেন্ট করে জানাও, এটা আনসার কি হবে? বিবর্তনের প্রথম ধারণা কে দিয়েছিলেন? বিবর্তনের প্রথম ধারণা কে দিয়েছিলেন? যখন তোমাকে বলবে বিবর্তন সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন, আনসার হবে ল্যামার। যখন তোমাকে বলবে বিবর্তন তত্ত্বের জনক কে, আনসার হবে এম্পেডোক্লিস। যখন বলবে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে, আনসার হবে ডারউইন। কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ যাতে নেক্সট টাইম কোশ্চেন আসলে কনফিউশন না হয়। ক্লিয়ার? আচ্ছা, ল্যামার সম্পর্কে আরো কিছু করতে হবে, যেমন হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক কিন্তু ল্যামার। ল্যামার্ক আবার মেরুদণ্ড অমেরুদণ্ডী প্রাণী ক্লাসিফাই করে। দেন হচ্ছে বইয়ে দেখবা ল্যামার্ক অনেক বিশাল একটা নাম। আমাদের আমি যখন একাডেমিকে প্রাইভেট পড়তাম, আমাদের ম্যাম মানে মজা করে বলছিল যে ল্যামার্কের পুরো নামটাও বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে
অনেক বড় নাম দেখবা। আচ্ছা নেক্সট দেখো বিবর্তনের প্রক্রিয়ায় কোনটি কাজ করে না? বিবর্তনের প্রক্রিয়ায় কোনটি কাজ করে না? প্রাকৃতিক নির্বাচন অবশ্যই হবে, কারণ কাজ করবে। প্রাকৃতিক নির্বাচন মতবাদ যেহেতু আছে, জিন প্রবাহ, জিন তো স্থানান্তরিত হচ্ছে, মিউটেশন, জিনের স্থায়ী পরিবর্তন হচ্ছে, তার মানে আনসার হবে, মানে এটা না বলছে, মানে এটা আনসার হবে এটি, বাট যখন বলবে যে বিবর্তন প্রক্রিয়া কোনটি কাজ করে, সেক্ষেত্রে পুনঃসংযোজন হবে না। ঠিক আছে, তার মানে এটার আনসার হবে পুনঃসংযোজন। তুমি নতুন করে কিছু অ্যাড করতে পারবে না, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, বাট অ্যাড করতে পারবে না। দেখো পুনঃসংযোজন বিবর্তনের প্রক্রিয়ায় কাজ করে না, কারণ এটা পুরনো বৈশিষ্ট্যগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া নয়, রিভার্সিবল না, রিভার্সিবল এটাই বলছে। নেক্সট দেখো ফিনোটাইপ। আমি একটু আগে বলছি ফেনোটাইপ মানে হচ্ছে আমরা বাইরে থেকে লম্বা, উদ্ভিদ লম্বা নাকি খাটো সেটা বুঝতে পারবো, উদ্ভিদ লম্বা নাকি খাটো সেটা বুঝতে পারবো। তাহলে একটু খেয়াল করো, যেখানে আমরা কি আসবে, জিন তো আসবেই, জিনের সাথে আমরা পরিবেশের মিথস্ক্রিয়া। তুমি দুটো উদ্ভিদের মাঝে ক্রস করিয়েছো, মেন্ডেলের কথাই ভাবো, মেন্ডেলের প্রথম সূত্র, উনি লম্বা এবং খাটো উদ্ভিদ নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, এবং উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে 3:1 রেশিও, তার মানে 3টা লম্বা একটা খাটো, 3টা লম্বা একটা খাটো উদ্ভিদ, রাইট? আচ্ছা এখন আমরা মানে বাইরে থেকে দেখতে পাচ্ছি যে 3টা লম্বা একটা খাটো পেয়েছেন, বাট এর সাথে তো জিন রিলেটেড, তাই না? তার মানে এটা আনসার হবে জিন এবং পরিবেশের মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কম্বিনেশন, জিন এবং পরিবেশের মিথস্ক্রিয়া, এদের মাধ্যমে হচ্ছে আমরা ফিনোটাইপটা নিয়ন্ত্রণ করতে পারি, এদের মাধ্যমে আমরা ফিনোটাইপটা নিয়ন্ত্রণ করতে পারি। দেখো ফিনোটাইপ একটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, এভাবে আমরা মনে রাখতে পারি। ফ এর পর কোন লেটার বলতো? আমরা বললাম প, ফ, ব, তার ফ এর পর হচ্ছে ব লেটার মানে বাহ্যিক, তার ফ এর পর প লেটার, তার মানে জিনোটাইপ জিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ফিনোটাইপ বাইরের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, ফিনোটাইপ বাইরের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। অ্যানালগাস, অ্যানালগাস অঙ্গের উদাহরণ কি? অ্যানালগাস অঙ্গের উদাহরণ কি? অ্যানালগাস অঙ্গ মানে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, অ্যানালগাস মানে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, হোমোলোগাস মানে সমসমস্ত অঙ্গ। একটু লিখি, হোমোলোগাস, হোমোলোগাস মানে হচ্ছে হোমোলোগাস মানে হচ্ছে সমসমস্ত অঙ্গ, এবং অ্যানালোগাস হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, এবং সমসমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ আমরা অলরেডি ডিটেলসে পড়ে ফেলছি। আমি জাস্ট বলছিলামও যে এক্সাম্পলও লাগবে, অনেকে আনসার অলরেডি দেওয়া শুরু করছে, ও আনসার তো দেয়াই আছে এখানে, পাখি টানা এবং বাদুড়িয়া টানা। তো অ্যানালোগাস মানে হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, মানে এদের স্ট্রাকচার বা গঠন ভিন্ন হবে বাট কাজ সেম থাকবে। তো পাখির ডানা বাদুড়িয়া ডানা দুইটার কাজই কি? ওরা, তার মানে এটা আনসার হবে। সরীসৃপের দাঁত, মাছের দাঁত, মানুষের হাত, শিম্পাঞ্জির হাত, এগুলো সব সমসমস্ত অঙ্গের উদাহরণ, এগুলো সবই সমসমস্ত অঙ্গের উদাহরণ। যেটা বললাম বিভিন্ন গঠন, গঠন বিভিন্ন হবে বাট কাজটা একই হবে, বিভিন্ন গঠন হবে কাজটা একই হবে এগুলো। প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ কি? প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ কি? এটা আসলে কোশ্চেনটা আসলে ভালো হয় নাই, তো এটা আনসার হবে মশার কীটনাশক প্রতিরোধ ক্ষমতা। এটা আমরা নর্মালি চিন্তা করো, আমরা মশার এগেনস্টে, আচ্ছা ভাই আজকে বেশি এমসিকিউ পারতেছি না, কিছু এমসিকিউ টিপিক্যাল দেয়া আছে, ঠান্ডার মাঝেও পড়াশোনা করতে হবে, ঠান্ডার মাঝেও পড়াশোনা করতে হবে। এখন দেখো মশার কীটনাশক প্রতিরোধ, আমরা মশার এগেনস্টে কত কয়েল ইউজ করি, তারপর কি আমরা মশাটাকে কিন্তু দমাতে পারছি না, কারণ ওদের প্রজনন মানে ইয়াটা কিন্তু অনেক বেশি এবং মানে নিয়মিত কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। তো এই ক্ষেত্রে আনসার হবে মশার কীটনাশক প্রতিরোধ ক্ষমতা। মশার কীটনাশক প্রতিরোধ ক্ষমতা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ, মানে মশা কিন্তু মানে ওই স্ট্রাগলটা কিন্তু ওভারকাম করতে পারছে, মানে ও কিন্তু স্ট্রাগল করতে পারছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, তাহলে মানে যেটা বলছিলাম প্রাকৃতিক নির্বাচন মানে পরিবেশের সাথে খাপ খাওয়ার ব্যাপারটা, মশা কিন্তু ওটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, ওটা কিন্তু খাপ খাইয়ে নিতে পারছে, যেটা পারে না ডাইনোসর, এজন্য ডাইনোসর আজ বিলুপ্ত, যেটা ডাইনোসর আজ বিলুপ্ত। জেনেটিক ড্রিফট, ড্রিফট মানে ছোট জনসংখ্যা, এটা আমি কিছু বলবো না, ড্রিফট মানে ছোট জনসংখ্যা। দেখো আনসার হচ্ছে ছোট জনসংখ্যা। ড্রিফট মানে কি? এলোমেলো পরিবর্তন, এটা আমরা জানি। বর্জ্য নিষ্কাশন আমরা অলরেডি ওই চ্যাপ্টার পড়ে ফেলছি। আচ্ছা এখন
বর্জ্য নিষ্কাশন। এখন বলো তো আমাদের যে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয় কোন অঙ্গের মাধ্যমে? কোন অঙ্গের মাধ্যমে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়? মেইনলি হচ্ছে প্রধান অঙ্গ হিসেবে কি কাজ করে? প্রধান অঙ্গ হিসাবে হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। সবার আনসার রাইট এবং ওকে, আনসার হচ্ছে বি, বৃক্ক। এটা আমি আর কি বলবো, সবাই জানি আমরা বৃক্ক বা কিডনি। বৃক্ক বা কিডনি হচ্ছে মানুষের প্রধান বর্জ্য নিষ্কাশন অঙ্গ। প্রধান কেন বলছে? বৃক্ক ছাড়াও কিন্তু ধর আমাদের ঘামি কিন্তু ঘামের মাধ্যমে, মূত্র, ইউরিনের মাধ্যমে কিন্তু বর্জ্য পদার্থ নিষ্কাশিত হতে পারে। যেটা বলছে মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হতে পারে। ঠিক আছে, ওকে। বৃক্কে কয়টা অংশ থাকে? বৃক্কে কয়টা অংশ থাকে? এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি আছে, সেটা হচ্ছে আনসার দেওয়া আছে 3টা। যদি সম্ভবত বই এটা 2টা দেওয়া আছে, যে রেনাল কর্টেক্স আর রেনাল মেডুলা। পিরামিড বা পাইরামিড হচ্ছে আলাদা করে দেওয়া আছে কিনা এটা না, এটা নিয়ে আসলে একটু কনফিউজড আমি এখানে, কারণ এখানে কর্টেক্স এবং মেডুলা হবে আনসার। তো বিকে তো হচ্ছে, বিকে তুমি যখন সেকশন করবা বৃক্কের প্রস্থচ্ছেদে, বৃক্কের প্রস্থচ্ছেদে কিন্তু 2টা অংশ থাকবে, রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা। এবং মেডুলার মাঝে কিন্তু পিরামিড গুলো অবস্থান করে। ঠিক আছে, মেডুলার মাঝে পিরামিড গুলো অবস্থান করে। তোমার যদি প্রধানত অংশ কয়টা বলে সেক্ষেত্রে আনসার 2টা দিবা। ওকে, নেক্সট দেখো, মানব শরীরে বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়া কোথায় হয়? সেম রিপিট কোশ্চেন, আনসার হচ্ছে বৃক্ক। এখন বলো 4টার মাঝে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যাদের নেট স্লো তারা তো একটু আগে বললাম, নেট স্লো হলে তো এই সমস্যাটা হবে, বুঝছো? নেট স্লো হলে তো এই সমস্যাটা হবে। নেক্সট দেখো, শরীরে পানি শূন্যতা হলে কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? শরীরে দেখো পানি শূন্যতা মানে কি বলি? ডিহাইড্রেশন। এটার আনসার দাও সবাই, 37 নং কোশ্চেনের আনসার দাও। যখন আমাদের ডিহাইড্রেশন হয়, পানি শূন্যতা হয়, সেক্ষেত্রে কোন অঙ্গ তার কাজটা বন্ধ করে দেয়? হ্যাঁ, সবার আনসার রাইট, লিভার বা যকৃত। আচ্ছা, তার বেশি ফাস্ট না আসলে, ফাস্ট যেতে হচ্ছে কারণ আমাদের কোশ্চেন শেষ করতে হবে। আমাদের সম্ভবত অ্যারাউন্ড 65 কোশ্চেন আছে আমাদের আজকে ক্লাসে। তার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবা যে ভাই আমি এটা বুঝতে পারি নাই। হ্যাঁ, সবাই আনসার দিচ্ছে, ওকে। বৃক্ক, এটার আনসারও বৃক্ক হবে। আর বৃক্কর মাধ্যমে প্রধানত বর্জ্য নিষ্কাশিত হয়। এবং এখন দেখো, বৃক্কের কাজ হচ্ছে আমাদের দেহে পানি বলো, ইলেকট্রোলাইট যে সোডিয়াম পটাশিয়ামের যে লেভেলগুলো, এদের মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করা। ঠিক আছে, হ্যাঁ বলেছো কিডনি, ওকে, বৃক্কই কিডনি। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন পানি শূন্যতা হয়, বৃক্কর কাজ হচ্ছে ফিল্ট্রেট করা, রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো ফিল্ট্রেশনের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো বের হয় সেগুলো হচ্ছে নিষ্কাশন করা, এবং যেগুলো আমাদের জন্য উপযোগী পদার্থ সেগুলো হচ্ছে, সেগুলো, এটা যকৃত না, যকৃত তো এটা আগের কোশ্চেন আনসার। তো যেগুলো আমাদের জন্য উপযোগী উপকারী পদার্থ সেগুলো কিন্তু আবার রিঅ্যাবজর্ব করবে, মানে শোষণ করবে, মানে আমাদের বডিতে থেকে যাবে। তো এখন যখন পানি শূন্যতা হবে তখন তো বৃক্ক ওই কাজটা করবে না, বা হচ্ছে ওই কাজটা করলে তো মানে আরো তোমার বডি থেকে আরো পানি শূন্য হতে হতে তো পেশেন্ট আবার মারাও যেতে পারে। ঠিক আছে, তার মানে দেখো, যখন শরীরে পানি শূন্যতা ঘটে, বৃক্ক কি করে? বৃক্কের মেন কাজ কি? বৃক্কের মেন কাজ হচ্ছে মূত্র উৎপন্ন করা, কারণ মূত্রের মাধ্যমে আলটিমেটলি বর্জ্য নিষ্কাশিত হয়। মূত্রের মাধ্যমে আলটিমেটলি বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। ঠিক আছে, মূত্রের মাধ্যমে বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। তো এখন
এটা আসলে অনেকের সাথে রিলেট করতে পার, সবাই রিলেট করতে পারবা। লাইভ ক্লাসে আসলে আমার ঘুম চলে আসে। ওকে, আচ্ছা ক্লাস অন করে ঘুমাও। আর দেখো এখানে কি বলছে যে মূত্র উৎপাদন কমিয়ে দেয়। একটু খেয়াল করলে দেখবা যে আমরা যখন পানি কম পান করি সেক্ষেত্রে কিন্তু আমরা যখন পানি কম পান করি সেক্ষেত্রে কিন্তু মূত্র বলো বা ইউরিন প্রস্রাবের পরিমাণটা কিন্তু কমে যায় এবং প্রস্রাবটা হচ্ছে কম্পারেটিভলি ঘন হয়। ঠিক আছে, তুমি যখন পানি বেশি বেশি পান করবা সেক্ষেত্রে কিন্তু প্রস্রাবটা হচ্ছে হালকা মানে ঘন হবে না, কম্পারেটিভলি হালকা হবে। বুঝছো, এটা একটা বেসিক কারণ। এটা একটা বেসিক কারণ। তাহলে বৃক্কে শরীরে যখন পানি শূন্যতা ঘটে তখন কিন্তু বৃক্কের যে মেন কাজটা মূত্র উৎপাদন বা হচ্ছে বৃক্কের কাজটা হচ্ছে আপাতত পজ থাকে, কারণ হচ্ছে শরীরে হচ্ছে ব্যালেন্স রাখার জন্য। বৃক্কের গ্লোমেরুলাসের কাজ কি? বৃক্কের গ্লোমেরুলাস, আমরা যদি পুরো একটা রেনাল টিউবুল একটা আঁকি, আমার হাতের লেখা যদিও যা ইচ্ছা তাই, আমরা একটা ফিগার দ্বারা অনেক কিছু শিখবো। সেটা হচ্ছে এটা হচ্ছে বৃক্কের একটা অংশ, এটাকে আমরা গ্লোমেরুলাস বলবো। এটা হচ্ছে বোমান্স ক্যাপসুল, এটা হচ্ছে গ্লোমেরুলাস। এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপটা ইউ শেপ। তো এটা হচ্ছে নেফ্রনের একটা অংশ, বৃক্কের পুরো একটা অংশ। ওকে, অনেকে আনসার দিয়েছো। আচ্ছা, এখন গ্লোমেরুলাসের মেন কাজ, গ্লোমেরুলাসে এখানে আসবে। এখন তো আমার বডিতে যে অংশগুলো আসবে পদার্থ ফিল্ট্রেশন করবে। রক্ত ফিল্ট্রেশন, ফিল্টার মানে ছাঁকনি, ফিল্টার মানে ছাঁকনি। তো গ্লোমেরুলাস মানে ওই পদার্থগুলোকে ছাঁকনির মাধ্যমে মানে ফিল্ট্রেট করে তারপর হচ্ছে ওই টিউবুলস গুলো হচ্ছে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে এখানে গ্লোমেরুলাসের মেন কাজ হচ্ছে রক্ত উৎপাদন করা। এবং তোমরা একটু ফিগারটা খেয়াল করো, কারণ এই ফিগার থেকে হয়তো নেক্সট অনেকগুলো কোশ্চেন আসতে পারে। যে আমরা কি আঁকালাম, নেফ্রনের অংশ গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল, এটা রেনাল কর্পাসুলের অংশ। রেনাল টিউবুলাসের অংশ তিনটা: প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হেনলির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং আর সাথে হচ্ছে কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল থাকে। ওকে, তাহলে এর ফাংশন কি বলতো? গ্লোমেরুলাসের ফাংশন হচ্ছে রক্ত ফিল্টার করা। গ্লোমেরুলাস হচ্ছে একটা নেটওয়ার্ক, মানে জালি জালি থাকবে, আমি যেভাবে এভাবে আঁকাইছিলাম জালি জালি থাকবে নেটওয়ার্ক, যা রক্তে ফিল্টার করে এবং বর্জ্য পদার্থযুক্ত পানি পরে কোথায় আসে? রেনাল টিউবুলসে আসে। এবং রেনাল টিউবুলস হয়ে দেখায়, রেনাল টিউবুলসে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে যেগুলো বর্জ্য পদার্থ ওরা তো বেরি হয়ে যাবে, আর যেগুলো আবার উপযোগী পদার্থ মানে উপকারী পদার্থ সেগুলো আবার এখান থেকে আবার বডিতে থেকে যাবে, ওরা আর বের হবে না। ফুসফুসের মাধ্যমে কোন বর্জ্য নিষ্কাশিত হয়? এটা একটা ট্রিকি কোশ্চেন, তুমি এটা আনসার দাও। ফুসফুসে 39 নম্বর কোশ্চেন আনসার কি হবে? ফুসফুসের মাধ্যমে কোন পদার্থ নিষ্কাশিত হয়? ফুসফুসের মাধ্যমে কোন পদার্থ? হ্যাঁ আসলে আলামিন রাইট আনসার দিচ্ছ, অনেকে কমেন্টে মজা করতেছো কিন্তু তোমরা তোমরা কিন্তু আসলে ফোকাস দিচ্ছ না। ফুসফুসের মাধ্যমে কোন বর্জ্য নিষ্কাশিত হয়? আমি এত কষ্ট করে পড়াচ্ছি তোমাদের। এটা আনসার কি হবে? 39 নম্বরের কোশ্চেন কি হবে? 39 নম্বর কোশ্চেন অনেকে আনসার দিচ্ছ। হ্যাঁ, আনসার বি। আচ্ছা, আমরা এইভাবে মনে রাখতে পারি, ফুসফুস আমরা কি করি? ফুসফুসের কাজ নিঃশ্বাস প্রশ্বাস, রাইট? তো লাংস যেহেতু এখানে গ্যাসীয় পদার্থ আসবে, এখানে গ্যাসীয় পদার্থ আছে দুইটা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন আমাদের জন্য ক্ষতিকর কোনটা? আমাদের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড, তার মানে এটা আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার কিনা? তার মানে এটা আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। যেটা বলছে যে ফুসফুসের মাধ্যমে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস নিষ্কাশিত হয়। যকৃত বর্জ্য পদার্থের কোনটি নিষ্কাশন করতে হেল্প করে? এখান থেকে এমন একটা পদার্থ বলো
যেটা হচ্ছে যকৃতে তৈরি হয়। আমি অধ্যায়ে কিছু পারতেছি না, তোমার অধ্যায়টা তাহলে ভালোভাবে পড়তে হবে। এটা তো অনেক সিম্পল একটা ছোট চ্যাপ্টার। আচ্ছা, যকৃত, এখন বলো 4টা পদার্থের মাঝে যকৃতে কোনটা তৈরি হয়? ইউরিয়া, গ্লুকোজ, ভিটামিন সি, গ্যালোটিন। অ্যানোনিমাসলি আনসার দিয়েছো, আনসার বি। ওকে, কেয়া সরকার, রাইট আনসার। ইউরিয়া রাইট আনসার। ওকে, আচ্ছা, ইউরিয়া কিন্তু যকৃতে তৈরি হয়। এখানে কিন্তু বলে নাই যকৃতের মাধ্যমে কোনটা নিষ্কাশিত হয়, এখানে বলছে বর্জ্য পদার্থের কোনটি নিষ্কাশন করতে সহায়ক, মানে যকৃত হেল্প করতেছে, বাট আলটিমেটলি নিষ্কাশিত হবে বৃক্কের মাধ্যমে, তাই না? তার মানে এখন তোমরা আমাকে বলো, ইউরিয়া যে যকৃতে তৈরি হচ্ছে, একটা চক্র রয়েছে, কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি, আমরা জানি ইউরিয়া লিভারে তৈরি হচ্ছে, বাট কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? হ্যাঁ, সবার আনসারই রাইট। ইসরাত জাহান বলেছে অর্নিথিন, ভেরি গুড। অর্নিথিন চক্র, চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া তৈরি হচ্ছে এবং এটা আলটিমেটলি লিভারে উৎপন্ন, মানে লিভারে এই প্রসেসটা হয়। ঠিক আছে, আনসার হচ্ছে যকৃত। তাহলে যকৃত ইউরিয়া উৎপন্ন করে, যা বৃক্কের মাধ্যমে মূত্র নিষ্কাশিত। তাহলে এখানে দুইটা কোশ্চেন, মানে নিষ্কাশিত হচ্ছে কোথায়, উৎপন্ন হচ্ছে কোথায়, দুইটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। বৃক্কের কোষে কি ধরনের কার্যক্রম ঘটে? বৃক্কের কোষে কি ধরনের কার্যক্রম ঘটে, এটা কি আর নতুন করে বলার আছে? আমি অলরেডি বলে দিছি এটা। দেখো, শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন তো বৃক্কের কাজ না। ফিল্ট্রেশন, অবশ্যই এটা ফিল্ট্রেশন হবে। অক্সিজেন সরবরাহ কার কাজ বলো তো? অক্সিজেন সরবরাহ হিমোগ্লোবিনের কাজ। হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন ক্যারি করে, আমাদের বডিতে অক্সিজেন ক্যারি করে। ওকে, পেশি সংকোচন, এখানে পেশির জন্য দুইটা প্রোটিন আছে, অ্যাক্টিন, মায়োসিন, ওরা কিন্তু পেশি সংকোচনের জন্য দায়ী। পেশি সংকোচনের জন্য অ্যাক্টিন, মায়োসিন দায়ী। হ্যাঁ, এটা আনসার হবে বি, ফিল্ট্রেশন। তাহলে দেখো, নেফ্রন কোষগুলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে এবং মূত্রের মাধ্যমে নিষ্কাশন করে। ওকে, কোন অঙ্গটি শরীরে অতিরিক্ত লবণ এবং পানি নিয়ন্ত্রণ করে? এটাও আমরা পড়ে ফেলছি। আর এখানে আসলে কোশ্চেন আনসার দেওয়ার মতো কিছু নাই, যেহেতু আমরা বৃক্ক চ্যাপ্টার পড়ছি। তার মানে অপশনে যদি বৃক্ক আসে, সেটা আনসার বৃক্ক হবে, রাইট? তো আমার যেটা খেয়াল রাখতে হবে, এখানে কি বলছে? অতিরিক্ত লবণ এবং পানি। আমি একটু আগে বলছি যে বৃক্কের অন্যতম কাজ মূত্র তৈরি করা ছাড়াও বৃক্কের অন্যতম একটা ফাংশন ছিল শরীরের মাঝে এই যে পানি লবণের একটা ব্যালেন্স, ভারসাম্য তৈরি করা। ভারসাম্য তৈরি করা কিন্তু বৃক্কের অন্যতম একটা ফাংশন। এখন ধরো পানি এবং লবণে হচ্ছে ভারসাম্যটা, মানে ব্যালেন্সটা তৈরি হলো না, সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট ফল করতে পারে। আমরা অনেক সময় শুনি যে পেশেন্ট কোমায় চলে গেছে, পেশেন্ট শকে চলে গেছে, এগুলা কিন্তু এটার অন্যতম একটা কারণ হতে পারে। বুঝতে পারছো? মানে এই যে পেশেন্ট শক বা কোমায় চলে যায়, আইসিইউতে চলে যায়, এটা কিন্তু রেনাল ফেলিউর। রেনাল ফেলিউর একটা টার্ম রয়েছে, রেনাল ফেলিউর। রেনাল ফেলিউর অন্যতম একটা কারণ হতে পারে। রেনাল ফেলিউর মানে হচ্ছে বৃক্কে যে মেন কাজটা, যেমন হচ্ছে ব্যালেন্স তৈরি করতে না পারা, বৃক্ক মূত্র তৈরি করতে না পারা, মানে এসব কন্ডিশন অনেক লং টাইম কন্ডিশন, অনেক দিন ধরে এই কাজটা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পেশেন্ট শকে চলে যেতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট শকে চলে যেতে পারে। ওকে, তার মানে এটা আনসারও বৃক্ক হবে। বৃক্কে তাহলে কি হবে? এখানে নিয়ন্ত্রণ করছে এবং শরীরে পানির ভারসাম্য, যেটা আমি একটু আগে বললাম, শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে হেল্প করছে। এগুলো অনেক সিম্পল কোশ্চেন, এগুলো আমি ফার্স্ট যাচ্ছি। পানির অভাবের কারণে কোন পদার্থের পরিমাণ বৃক্কে বেড়ে যায়? এটা একটু বলো। পানির অভাবের কারণে তোমার শরীরে পানি শূন্যতা, শরীরে পানি শূন্যতা, সেক্ষেত্রে কোন পদার্থের পরিমাণ বৃক্কে বেড়ে যাবে? কোন পদার্থের পরিমাণ বৃক্কের বেড়ে যাবে? এটা 43 নম্বর। হ্যাঁ, এটা 43 নম্বর কোশ্চেন, আনসার কি হবে? মাহফুজ আক্তার বলেছে ওটা 42 নম্বরে, আনসার বি। 43 আনসার কি হবে? শরীরে যদি পানি শূন্যতা হয়ে যায়, পানি বা ইলেকট্রোলাইট, সেক্ষেত্রে এই কোশ্চেনটা আমি অলরেডি আনসার বলে দিয়েছি অন্য একটা ভাবে, ইনডিরেক্টলি। ডি কেন আসতেছে? গ্লুকোজ আসবে এখানে?
গ্লুকোজের সাথে মনে রাখবা, গ্লুকোজের সাথে লিভার রিলেটেড, ঠিক আছে? গ্লুকোজের সাথে লিভার রিলেটেড, যেমন আমরা গ্লাইকোজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস অনেকগুলো টার্ম জানি, সেগুলা কিন্তু লিভারের সাথে রিলেটেড। এটা আনসার হবে ইউরিয়া। কারণ আমি একটু আগে বলছিলাম পানির অভাবের কারণে আমরা যখন পানি কম খাই সেক্ষেত্রে দেখবো আমাদের ইউরিনে মানে মূত্র মানে নিষ্কাশনের যে টেন্ডেন্সিটা ওইটা কমে যাবে, এবং তুমি যখন মূত্র নিষ্কাশিত করবা তুমি খেয়াল করবা যে তোমার মূত্রটা অনেক ঘন হবে। পানি যখন কম হয় তখন হচ্ছে ইউরিন বা মূত্র হয় ঘন, ঘনমূত্র। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া ঘনমূত্র কেন হচ্ছে? কারণ হচ্ছে এখানে ইউরিয়ার পরিমাণ বেশি। ঘনমূত্র কারণ ইউরিয়ার পরিমাণ বেশি। তোমরা কি ইউরিয়ার সংকেত বলতে পারবা? কে কে ইউরিয়ার সংকেত বলতে পারবা? ইউরিয়ার রাসায়নিক সংকেত কি বলতো? ইউরিয়ার রাসায়নিক সংকেত কি? ইউরিয়ার রাসায়নিক সংকেত কি? আমি জানি কমেন্ট একটু টাইপ করতে একটু প্রবলেম হবে, তারপর লেখো, মানে সমস্যা নাই। ইউ কি? আমি বলছি ইউরিয়ার রাসায়নিক সংকেত কি? যেমন সোডিয়াম, খাবার লবণ আমরা কি বলি? সোডিয়াম ক্লোরাইড। একইভাবে ইউরিয়ার রাসায়নিক সংকেত কি? হ্যাঁ, অপশন দেওয়া যাবে না এখানে। অপশন কি দিব এখানে? বাকি অপশনগুলো দেখা যাবে অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। হাইম শাহরিয়ার বলেছো মূত্র হলুদ হয় কেন? আমি আনসার দিচ্ছি, তোমরা একটু এই ইউরিয়ার সংকেতটা একটু লেখো। মূত্র হলুদ হয় কেন? আচ্ছা, তো জন্ডিসের পেশেন্ট দেখছো, বা জন্ডিসের সব মোটামুটি অনেকের এক্সপিরিয়েন্স হয়েছে। তো জন্ডিসে হচ্ছে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় আমাদের বডিতে। বিলিরুবিন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় এবং বিলিরুবিনের বর্ণ হলুদ। বিলিরুবিনের পরিমাণটা যখন মানে ইউরিনের মাধ্যমে তো আলটিমেটলি বের হবে, তাই না? তো ইউরিনের মাধ্যমে বের হওয়ার কারণে ইউরিনটাও হলুদ হয়। আচ্ছা, কি মানে কি যে সংকেত লিখতেছে সবাই, অনেকে গুগলে সার্চ করছে মনে হচ্ছে, মানে সংকেত আংশিক রাইট, মানে আংশিক হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, আমি বলতেছি, দেখো ইউরিয়ার সংকেত হচ্ছে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়ার রাসায়নিক সংকেত এটা NH2CO NH2। ওকে, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে দেখো ইউরিয়া, যেটা বলছিলাম, ইউরিয়া বৃক্কে জমা থাকবে এবং ইউরিয়া কি করবে? মূত্রের ঘনত্বটাকে বাড়াই দিবে। যকৃতে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়, এটার আনসার কি? এটা আমি জানি সবাই পারবা। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, এবং গ্লুকোজ আসলেই লিভার আসবে। ইউরিয়া বৃক্কের সাথে রিলেটেড। গ্লুকোজ, লিভার, ইউরিয়া, বৃক্ক। মনে থাকবে কিনা? ইউরোক্রোমের জন্য মূত্র হলুদ হয় না। মূত্রের যে নর্মাল বর্ণ ওইটা, মূত্র খড়বর্ণ। ইউরোক্রোমের জন্য মূত্র খড়বর্ণ হয়, আর মূত্র হলুদ হয় হচ্ছে বিলিরুবিনের জন্য, যেটা আমি একটু আগে বললাম। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রক্রিয়া, এটার আনসার কি হবে? এই আনসার দিচ্ছে সবাই। এটার আনসার হবে গ্লাইকোজেনেসিস। ভেরি গুড। এটা আনসার গ্লাইকোজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে যখন গ্লুকোজ না থেকে এখানে যদি প্রোটিন লিপিড থাকতো, এখানে যদি প্রোটিন অথবা লিপিড থাকতো, সেক্ষেত্রে আনসার হতো গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হবে। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করবে। আর গ্লুকোজিন কোনো টার্ম না। তো তো বললাম এটা গ্লুকোজ কি হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। আর গ্লুকোজ আলটিমেটলি কাজকে শক্তি সরবরাহ করা। শরীরে অ্যামোনিয়া কিভাবে নিষ্কাশিত হয়? এগুলো আমি বারবার বলবো। ইউরিয়া মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হচ্ছিল, এটার আনসারও মূত্রের মাধ্যমে হবে। বৃক্কে মূত্র উৎপাদনের পদ্ধতি কি? বৃক্কে মূত্র মূত্র উৎপাদনের পদ্ধতি কি? এটার আনসার হচ্ছে ফিল্ট্রেশন। প্রথমে কি হবে? ফিল্ট্রেশন, যেটা কে কাজ করছিল? গ্লোমেরুলাস। হ্যাঁ, এটা কোনটার আনসার দিচ্ছ?
ওকে, হ্যাঁ, ফিল্ট্রেশন ডি আনসার, অনেকে আনসার দিয়েছো। কোন অঙ্গটি অতিরিক্ত গ্লুকোজ জমা করে রাখে? গ্লুকোজ জমা করে রাখে কে? এটা কেমন বলা লাগবে আবার? গ্লুকোজ মানে লিভার, গ্লুকোজ মানে লিভার। যকৃতে হচ্ছে তোমার গ্লুকোজটা জমা থাকে। একটা মানে আমাদের মনে অনেক কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো অনেক স্ট্রং, 2-3 দিন আমি না খেয়েও থাকতে পারতেছি, আমার মাথা ঠিক আছে। এটার কারণ হচ্ছে তোমার গ্লুকোজটা কিন্তু আমরা যখন খাবার খাই, গ্লুকোজের একটা পোরশন লিভারে জমা থাকে। আমরা যখন খাবার না খাই সেখানে কিন্তু ওই যে স্টোরেজ ছিল ওখান থেকে কিন্তু গ্লুকোজ আবার আমাদের বডিতে ডিস্ট্রিবিউট হয়। এই কারণে দেখা যায় মানুষ কিন্তু অনেকদিন না খেয়ে বাঁচতে পারে। কোন পদার্থটি বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়? এগুলো আবার সেম কোশ্চেন, আনসার ইউরিয়া হবে। সেম কোশ্চেন এগুলা বারবার বল। আর বৃক্কে কোন ধরনের কোষ মূত্র উৎপন্ন করে? বৃক্কে কোন ধরনের কোষ মূত্র উৎপন্ন করে? বৃক্কে কোনো এপিক্যাল কোষ নাই, গ্লাইকোজেন লিভারের সাথে রিলেটেড, মাইটোকন্ড্রিয়া কোষ নাই। আনসার হচ্ছে নেফ্রন, কারণ বৃক্কের একক হচ্ছে নেফ্রন। বৃক্কের একক হচ্ছে নেফ্রন। নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত কার্যকরী একক, এবং এখান থেকে কি হবে, রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করবে, এবং নেফ্রনের আলটিমেটলি কি হয়, মূত্র উৎপন্ন হয়। আমি যে ফিগারটা আঁকিয়েছিলাম ওইটা কিন্তু নেফ্রনের পোরশন ছিল, ওইটা কিন্তু নেফ্রনের পার্ট ছিল। ক্লিয়ার? ওটা কিন্তু নেফ্রনের পার্ট ছিল। এবং নেফ্রনের দেখো মূত্র তৈরি করে 3টা প্রক্রিয়ার মাধ্যমে, এটা একটু খেয়াল করো। নেফ্রন যে মূত্র তৈরি করে 3টা প্রক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে ফিল্ট্রেশন মানে ছাঁকনির মাধ্যমে, রিক্রিপশন বা রিঅ্যাবজর্পশন, যেটা আমি বলছিলাম যে ফিল্টার করার পর 2টা ভাগে ভাগ হয়ে যাবে, একটা ভালো আর একটা খারাপ। খারাপ জিনিসগুলোকে আমরা কি করব, সিক্রেশন মানে বের করে দিব, নিঃসরণ, সিক্রেশন মানে নিঃসরণ। বা রিক্রিপশন, যেটা রিক্রিপশন মানে হচ্ছে শোষণ বা পুনঃশোষণ। মানে হচ্ছে এটা আবার বডিতে থাকবে। ক্লিয়ার? সরি, পুনঃশোষণ, তাই না? এখানে 3টা অপশন, ফিল্ট্রেশন, রিক্রিপশন, সিক্রেশন। প্রথমে ছাঁকনির মাধ্যমে কাজ করবে, তারপরে 2টা পোরশন, একটা অংশ বর্জ্য পদার্থ নিঃসরিত হবে, এবং আর একটা অংশ হচ্ছে বডিতে থেকে যাবে, যেটা পুনঃশোষণ অবস্থান করছে। এই কোশ্চেনটা আমাদের পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের একটা কোশ্চেন রয়েছে এরকম, নিচের কোনটি বৃক্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ? এগুলো আশা করি সবাই পারবা। কোশ্চেনগুলো আমি জানি না কেন রিপিট হয়েছে। এর বৃক্কের কাজ হচ্ছে পানি এবং লবণের ভারসাম্য নিয়ন্ত্রণ। বারবার বলার উদ্দেশ্য হচ্ছে চ্যাপ্টার থেকে আসলে এগুলো আসে, এগুলো দেখো কি করবে, ব্যালেন্স সৃষ্টি করবে। বৃক্ক শরীরের পানি এবং লবণের মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করে, যেটা হচ্ছে অস্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে হেল্প করে অন্যান্য অস্বাভাবিক অঙ্গের। আচ্ছা, বৃক্কের নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে? তাহলে মূত্র তৈরি আমরা ধাপ কয়টা পেলাম? মূত্র তৈরির ধাপ পেলাম আমরা 3টা, ফিল্ট্রেশন, রিক্রিপশন এবং সিক্রেশন। ফিল্ট্রেশন, রিক্রিপশন এবং সিক্রেশন, এইটাই আনসার। যকৃতে যে প্রক্রিয়ায় অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়? সেম কোশ্চেন, গ্লুকোজ গ্লাইকোজেনে তৈরি হচ্ছে গ্লাইকোজেনেসিস। যদি প্রোটিন লিপিড থাকতো এটার আনসার হতো গ্লুকোনিওজেনেসিস, এটার আনসার হতো গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনেসিস যেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে তৈরিতে হবে, এবং এটা আলটিমেটলি পরে শক্তি রূপান্তর করবে। শরীরে বর্জ্য পদার্থের প্রধান উৎস কি? এই দেখো, বর্জ্য পদার্থের প্রধান উৎস কি? ফুসফুসের মাধ্যমে তো আমরা জাস্ট অক্সিজেন কার্বন ডাই অক্সাইড দেয়া নেওয়া করছি। পানীয় পদার্থ আর কি, শ্বাস প্রশ্বাস, সেম কথাবার্তা। খাবার, তাহলে মেইনলি হচ্ছে খাবার থেকে, আমরা তো অনেক খাবার অনেক কিছুই খাই, যেটা আমাদের শরীরের জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। তো খাবার থেকে আলটিমেটলি বর্জ্য পদার্থগুলো আসে, যেটা তোমার বৃক্কে গিয়ে মানে কিডনি থেকে মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়, অথবা আমরা সোয়েট মানে ঘামি, অনেক সময় ঘামের মাধ্যমে নিষ্কাশিত হয়, এভাবে নিষ্কাশিত হতে পারে। ফুসফুসের মাধ্যমে শরীর থেকে কোন বর্জ্য নিষ্কাশিত হয়? সেম কোশ্চেন, আনসার কার্বন ডাই অক্সাইড। আমি জানি না কোশ্চেন রিপিট হয়েছে কেন, এটা আনসার কার্বন ডাই অক্সাইড। কোন অঙ্গ শরীরে অতিরিক্ত লবণ পানি নিষ্কাশন করে? এটা আনসার বৃক্ক। এগুলো বলে দেওয়া আছে অনেক, সেম কোশ্চেন। ফুসফুসের মাধ্যমে শরীরে পদার্থ নিষ্কাশিত হয়। ফুসফুস মানে এখানে কি আসবে, গ্যাসীয় পদার্থ, আসবে, তার মানে এখানে ফাংশন কার মাধ্যমে হবে বলতো, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। এখানে আসবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থগুলো ফুসফুস হয়ে নিষ্কাশিত হচ্ছে।
বৃক্কের কোন অংশে ফিল্ট্রেশন ঘটে? কোশ্চেনগুলো আবার আসছে, এগুলো কোন অংশে ফিল্ট্রেশন ঘটে? হ্যাঁ, সবাই আনসার দিচ্ছ। এটা 57 নম্বর কোশ্চেন। হ্যাঁ, ওটা আনসার এই হবে। 56 নম্বর, আমি 57-তে চলে আসছি, অনেকে 55 নম্বরও কমেন্ট করতেছো। যাই হোক, এটার আনসার কি হবে বলো তো? বৃক্কের কোন অংশে রক্তের ফিল্ট্রেশন ঘটে? বারবার বলা লাগবে এটা, এটা গ্লোমেরুলাস হবে। গ্লোমেরুলাস হচ্ছে ফিল্ট্রেশন বা ছাঁকনি হিসেবে কাজ করে। ক্লিয়ার? তাহলে গ্লোমেরুলাসে কি হবে? রক্ত ফিল্টার হয় এবং রক্ত থেকে বর্জ্য পদার্থগুলো পরে কোথায় যায়? টিবিউলসে যায়। টিবিউলসে কি কি আছে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, লুপা ফেনলি এবং কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল। লুপা ফেনলি বা কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল। ঠিক আছে? আচ্ছা, কোন পদার্থটি শরীরের প্রোটিন বিভাগ থেকে উৎপন্ন হয়? প্রোটিন, প্রোটিন জাতীয় পদার্থ। প্রোটিন মানে ক্ষারীয়। এখানে ক্ষারীয় একটা মাত্র পদার্থ আছে, সেটা হচ্ছে ইউরিয়া। প্রোটিন পদার্থ হবে, আনসার হবে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে প্রোটিন বিপাকের ফল। ইউরিয়া হচ্ছে প্রোটিন বিপাকের ফল। এটা তৈরি হয় যকৃতে এবং বৃক্কের মাধ্যমে মূত্রে নিষ্কাশিত হয়। ইউরিয়ার চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। বারবার বলতেছি এগুলা, তারপর যদি ভুল হয়। আচ্ছা, যকৃত দেখো মূত্রে কি করবে? পিএইচটাকে নিয়ন্ত্রণ করবে। যকৃতর মেইন কাজ হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে ভাইয়া, কোন প্রক্রিয়ার মাধ্যমে পিএইচটা নিয়ন্ত্রণ করবে? কোন প্রক্রিয়া, একটা প্রসেসের নাম বলো যার মাধ্যমে পিএইচটা নিয়ন্ত্রণ করবে। নাম কোশ্চেন দিয়ে বোঝা যাচ্ছে, এটা আনসার হবে পিএইচ ব্যালেন্স। ঠিক আছে? মানে পিএইচ অ্যাসিডিক ক্ষারীয় দুটার মাঝে হচ্ছে ব্যালেন্স সৃষ্টি করে পিএইচ ব্যালেন্স এই প্রসেসের মাধ্যমে। পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করে যকৃত এবং এখানে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষারকেও সঠিক পরিমাণে শোষণ করে। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষারকে সঠিক পরিমাণ শোষণ করে। পানির অভাবে কোন পদার্থের পরিমাণ বৃক্কে বেড়ে যায়? সেম কোশ্চেন, ইউরিয়া। পানি শূন্যতার কারণে ইউরিয়া কি হবে? বৃক্কে জমে থাকবে এবং মূত্রটা কেমন হবে? ঘনমূত্র হবে। মূত্রটা ঘন হবে। বৃক্কে মূত্র উৎপাদন প্রক্রিয়া 3টা ধাপ ছিল। প্রথম ধাপ হচ্ছে ফিল্ট্রেশন। প্রথম ধাপ ফিল্ট্রেশন, সেকেন্ড ধাপ হচ্ছে রিক্রিপশন এবং থার্ড ধাপ হচ্ছে সিক্রেশন। ফিল্ট্রেশন, রিক্রিপশন, সিক্রেশন। সবসময় মুখস্থ করব না, আমরা ট্রাই করব নিজের মতো, মানে ভালোই মনে রাখার জন্য। প্রথমে কি হবে? ফিল্ট্রেশন, মানে খাবারটা আসলো, খাবারটা ছাঁকনির মাধ্যমে নিষ্কাশিত হবে। দেন রিক্রিপশন, ভালো যে খাবারগুলো বা ভালো পদার্থগুলো আমরা শরীরের জন্য রেখে দিব, শরীরে আবার আসবে পুনঃশোষণের মাধ্যমে। এবং সিক্রেশন হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে আমরা বের করে দিব, যেটা আমাদের মেইন কাজ। ঠিক আছে? তার মানে বৃক্কের মেইন কাজ কি ছিল? মূত্র উৎপন্ন করা এবং গ্লোমেরুলাসে ফিল্টার হবে, বর্জ্যযুক্ত পানি বের হয়ে মূত্রের অংশ হিসেবে কোথায় যাবে? টিউবুলাসে যাবে। টিউবুলাস না, আসলে টিউবুলসে যাবে। আচ্ছা, শরীর থেকে যে গ্যাসটি উষ্ণ নিষ্কাশিত হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। শরীর অতিরিক্ত পানি এবং লবণ নিয়ন্ত্রণের জন্য কোন অঙ্গ দায়ী? বৃক্ক। আমি জানি না এত কোশ্চেন রিপিট কিভাবে হয়েছে। আর বৃক্ক তাহলে কি করবে? পানি এবং লবণ, মানে একটা ভারসাম্য বজায় রাখবে, ব্যালেন্স করবে। বৃক্কে গ্লোমেরুলাসে কি ধরনের তরল ফিল্টার হয়? দেখো, রক্ত, আর মেইনলি হচ্ছে তোমার গ্লোমেরুলাসটা তো ফার্স্ট পার্ট ছিল, রাইট? গ্লোমেরুলাসটাই ফার্স্ট পার্ট ছিল। তো গ্লোমেরুলাসে মেইনলি রক্ত আসবে এবং রক্ত থেকে গ্লোমেরুলাসে নরমালি ফিল্টার, ফিল্টার মানে জালিকাকার, এরকম বিষয়টা। এরকম জালিকাকার, বুঝছো? এখন এই জালিকার মাঝে কি সবাই কি ফিল্ট্রেট হতে পারবে? সবাই কি ফিল্ট্রেট হতে পারবে না। যেমন হচ্ছে এই জালিকাকারের আকারে যে বড় পদার্থগুলা কিন্তু ফিল্ট্রেট হতে পারবে না। মানে আকারে ছিদ্রগুলোর সমান অথবা ছোট যে পদার্থগুলো তারা কিন্তু ফিল্ট্রেট হতে পারবে, রাইট? তার মানে রক্তে বলা হয় রক্ত প্রোটিন, প্লাজমা প্রোটিন এবং রক্তকণিকা। রক্ত প্রোটিন এবং প্লাজমা প্রোটিন এবং রক্তকণিকা ছাড়া রক্তে বাকি সব পদার্থগুলো কিন্তু ফিল্ট্রেশনের মাধ্যমে গ্লোমেরুলাসে হচ্ছে ফিল্ট্রেট হয়। ঠিক আছে? এবং প্লাজমা, লিম্ফ, মূত্র এগুলা কিন্তু গ্লোমেরুলাসে ফিল্ট্রেট হবে না।
ওকে, তাহলে গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হবে এবং এখানে রক্তের তরল অংশটা বর্জ্য পদার্থ সহ বের হয়ে টিউবুলসে প্রবেশ করবে, টিউবুলস থেকে আলটিমেটলি নিষ্কাশিত হবে। বৃক্কে রক্ত ফিল্টার হওয়ার সময় কোন পদার্থগুলো বের হয়ে যায়? এখন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্তে ফিল্টার হলো, হওয়ার পর কোন পদার্থগুলো বের হয়ে যাবে? কোন পদার্থগুলো? অজৈব পদার্থ। হ্যাঁ, ডার্ক এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন বলো এটা, বৃক্কে রক্ত ফিল্টার হওয়ার সময় কোন পদার্থগুলো বের হয়ে যায়? কোন পদার্থগুলো? এমসিকিউ মেবি 100টা হবে আজকে, না 100টা না, আমি আর কন্টিনিউ করব না। আমাদের এমসিকিউ সম্ভবত শেষের দিকে। এটার আনসার বলো সবাই। আমি অনেকক্ষণ ধরে কোশ্চেন আনসার জিজ্ঞেস করছি না, কারণ আমাদের অনেকগুলো কোশ্চেন রিপিটেশন হয়েছে, তো ওগুলো আমি টাইম নিয়ে ডি এ ডি বলছে যে কোন পদার্থগুলো বের হয়ে যায়। এখন তোমার খেয়াল রাখতে হবে বের হয়ে যায় কারা? বর্জ্য পদার্থ, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, রাইট? যেগুলো আমাদের জন্য, আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তারা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এখন দেখো এদের মাঝে কারা ক্ষতিকর বলো? ফিল্টার হওয়ার সময় কোন পদার্থগুলো বের হয়ে যায়? সবার আনসারই রাইট। যার আনসার ডি বলেছো, গ্লুকোজ, ইউরিয়া, পানি। মানে বের হয়ে যাওয়া বলতে গ্লুকোজ, ইউরিয়া, পানি হচ্ছে ওরা আবার ফিল্ট্রেশন ইয়েতে যাবে, টিউবুলসে যাবে, টিউবুলস থেকে তো আলটিমেটলি সিলেক্ট করবে যে পুনঃশোষণ হবে নাকি হচ্ছে নিষ্কাশিত হবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তোমাদের সবার পড়ালেখার কি অবস্থা? যেমন ক্লাস শেষ আমাদের। যেখানে বলছে যে বৃক্কের গ্লোমেরুলাসে রক্ত ফিল্টার হওয়ার সময় গ্লুকোজ, ইউরিয়া এবং পানি, এত অন্যান্য ছোট ছোট অণু, ওই যে গ্লোমেরুলাস ছাঁকনির যে কম ছিদ্রগুলো ছিল, যত ছোট পদার্থ হয় তারা তো খুব ইজিলি ফিল্টার হতে পারবে। ঠিক আছে, খুব অনেক সাহা বলেছো, আরো পড়ান ভালো লাগতেছে, কিন্তু আমার ভালো লাগতেছে না, কারণ তোমরা কমেন্টে হচ্ছে আনসার না বলে নিজেদের মাঝে কনভার্স করছো, নিজের মাঝে কথা বলতেছো। টিচার মাইন্ড করছে এটা। তো আমরা এখান থেকে কি জানলাম? গ্লোমেরুলাসে হচ্ছে রক্ত ফিল্টার হওয়ার সময় গ্লুকোজ, ইউরিয়া এবং পানি, গ্লুকোজ, ইউরিয়া এবং পানি এরা হচ্ছে টিউবুলসে প্রবেশ করবে, এরা টিউবুলসে প্রবেশ করবে। আচ্ছা, তোমাদের তো সামনে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন। ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়ার তো মনে হয় সবারই ড্রিম ঢাকা নার্সিং কলেজ। কার কার ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়া মানে স্বপ্ন, কার কোন কলেজে চান্স পাওয়ার স্বপ্ন রয়েছে একটু শুনি। যে ভাই আমি পরীক্ষা দিচ্ছি জাস্ট এই কলেজের জন্যই। তোমরা হয়তো জানো ঢাকা নার্সিং কলেজ এটা আমাদের মানে ডিএমসি ক্যাম্পাসে আছে, এটা মানে ডিএমসির ক্যাম্পাসেই। তো ঢাকা নার্সিং কলেজ সম্পর্কে আমি যদি একটা বলি, সেটা হচ্ছে ডিএনসি চান্স পাও, ঢাকা নার্সিং কলেজে চান্স পাও, সেক্ষেত্রে এটা আসলে মোটিভেশন চাইলে বলতে পারো, বাট মোটিভেশনের জন্য আমি বলছি না। যে জিনিসটা আমার মনে হয়েছে আর কি, মানে ডিএমসি তে পড়ে যারা নার্সিং কলেজে চান্স পায়, তোমরা তো এটা জানো যে ঢাকা মেডিকেলে কোনো পেশেন্ট গিয়ে কিন্তু ফিরে আসে না, মানে কোনো পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট না হয়ে ফিরে আসে না। ঠিক আছে? তো নার্সিং কলেজে যারা নার্সিং কলেজে পড়ে বা আমরা যারা ডিএমসি তে পড়ি, আমরা আমাদের তো অনেক রিলেটিভস আসে, পেশেন্ট আসে, তো দেখা যায় তার সর্বোচ্চ একটা ভালো ট্রিটমেন্টটা পায়। তো তোমরা এই জিনিসটা কিন্তু করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ, আমার একটা সরকারি কলেজ হলে ওকে। তো পেশেন্ট একটা হ্যাসেল যে যে পেশেন্ট আসুক না কেন, আমরা ডিএমসিতে আমরা যখন ওয়ার্ডে পেশেন্ট দেখি বা ওয়ার্ডে ক্লাস করি, সেক্ষেত্রে দেখা যায় আসলে আমরা ওয়ার্ডে সিটের সংখ্যা এত লিমিটেড, সিট এতই কম
যে পেশেন্টগুলা কিন্তু নিচে ফ্লোরে থাকতে হয়, বুঝছো? মানে এত পেশেন্ট আসে পার ডে, কীভাবে পড়বো ভাইয়া ডিএনসির জন্য? এটা আসলে খুবই সিম্পল। তোমার বেস্ট আউটপুটটা দিবা। যতটা না পারলে নয়, তুমি যতটা আ মানে মোট কথা তোমার বেস্ট আউটপুটটা দিবা সবার চেয়ে আগায় থাকার জন্য। যেভাবে করতে হয় সেভাবে করবা। সেভাবে পড়তে হবে। এমন যাতে না হয় যে না ভাইয়া আরেকটু ভালো হলে, মানে আরেকটু ভালো পড়তে পারলে হয়তো ডিএনসিতে হইতো এরকম। ঠিক আছে? তো ঢাকা ডিএনসির স্টুডেন্টরাও এই সুবিধাটা পায়। ঢাকা ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, যে পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার যে বিষয়টা। ওকে, আজকে সম্ভবত আমাদের ক্লাস শেষ আজকে। এখন বলো আমার ক্লাস কেমন লাগছে, বা হচ্ছে আজকের এই ২ টা চ্যাপ্টারে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই জিনতত্ত্ব বিবর্তন এবং বর্জ্য নিষ্কাশন ২ টা চ্যাপ্টার। জিনতত্ত্ব বিবর্তন অনেক কমপ্লেক্স এবং অনেক ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যে ভাই আমি এই টপিকটা বুঝতে পারি নাই? আমরা অলরেডি অনেকগুলা কোয়েশ্চেন সলভ করছি। চাইলে তোমরা কমপ্লিমেন্ট দিতে পারো। কেয়া সরকার বলেছে অনেক ভালো ভাইয়া। আগুন, ভালো লাগছে ক্লাস ভাইয়া। ওকে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, ভালো ভাইয়া, ক্লাসটি অসাধারণ ছিল। সবারই কি ক্লিয়ার? মানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। প্রথম থেকে ছিলাম। শান্তা, এই নামটা আমার অপরিচিত লাগছে, কারণ যতগুলো আমি কমেন্ট পড়েছি এই নামে আমি কমেন্ট পাই নাই। ভালো লাগছে ভাইয়া। ওকে, তাহলে ক্লাস শেষ করে দিই আজকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। নেট অনেক প্রবলেম হচ্ছে এখনো, নেট স্টেবল রাখবা। অনলাইন ক্লাসে দেখা যাবে ক্লাসগুলো তো আর থেমে থাকবে না, তাই না? তো তোমরা নেট স্টেবল রাখবা ক্লাস করার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ওকে, আচ্ছা, যতদূর মনে হচ্ছে কারোর কোনো কোশ্চেন নাই, তাহলে আজকে এটুকুই। নার্সিং এর ছেলেদের সাথে বৈষম্য করা হয় কেন? আসলে নার্সিং সম্পর্কে মানে এইটা নিয়ে আসলে আমার কোনো এক্সপেরিয়েন্স নাই, আমি বলতে পারছি না। বাট আমি যেটুকু দেখছি যে নার্সিং এ আসলে আমি মেয়েদের সংখ্যায় আমি বেশি দেখছি। এজন্য আমি জানি না এটা কেন। আচ্ছা, ফোনে চার্জ ছিল না। ওকে, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকো।